মোটর সোজা ছুটে গিয়ে হাজির হলো রাজবাড়ির ধ্বংসাবশেষের কাছে। আর সেই পাহাড়ের মতো সেই উচ্চ ভূমিটা। বসন্ত ও সোহনলাল একবার তার উপরে উঠে দাঁড়ালেন, কিন্তু সেখানে রত্নার কোনো চিহ্নই পাওয়া গেল না। সেখান থেকে নজর চলে চারিদিকে বহু দূর পর্যন্ত। বসন্ত দূরবীন দিয়ে চারিদিকে পরীক্ষা করলেন, কিন্তু পরীক্ষার ফল সন্তোষজনক হল না। ধ্বংসাবশেষের ভেতরে ঢুকেও তাঁরা তন্ন তন্ন করে খুঁজতে বাকি রাখলেন না, কিন্তু সমস্ত সন্ধানই ব্যর্থ হল। আজ আমি একটা কিছু করবই, আমার দৃঢ় বিশ্বাস এটা শ্যামলেরই চক্রান্ত। শ্যামলের বাড়ির সামনে বসন্তকে নামিয়ে দিয়ে সোহনলাল আবার তার বাসায় ফিরে গেল। গায়ে একটা রঙিন ফুল কাটা কিমোনো পরে শ্যামল বসেছিল একখানা আরাম কেদারায়। তার ঠোঁটে তামাকের পাইপ ও কোলের উপর একখানা খোলা বই। হঠাৎ ঘরের দরজার কাছে বসন্তের আবির্ভাব দেখে তার চোখে মুখে বিস্ময়ের ভাব ফুটে উঠল। মেঘ না চাইতে জল কেন? কিন্তু মেঘের উদয় হয়েছে, সুতরাং বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট। কিন্তু ব্যাপারটা তো আমি কিছুই বুঝতে পারছি না। ব্যাপারটা হচ্ছে এই, আমি এসেছি একটি মহিলার সন্ধানে। তার মধ্যাহ্ন ভোজনের সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তিনি অনুপস্থিত। তাই নাকি? তা মহিলাটা কে শুনি? রত্না দেবী। তাকে নিয়ে আজ সকালে আপনি বাইরে বেরিয়ে গিয়েছিলেন। তাই নাকি? হ্যাঁ তাই। তিনি কোথায় আছেন আপনি তা জানেন? আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, আমি যতক্ষণ না তার দেখা পাই ততক্ষণ এখান থেকে এক পা নড়ব না। তাহলে আমার এখানে আপনাকে বোধহয় অপেক্ষা করতে হবে, আর সেটাও দিনের পর দিন। বসন্ত হঠাৎ এগিয়ে এসে শ্যামলের এক হাত ধরে সজোরে টান মেরে তাকে তুলে দাঁড় করিয়ে দিলেন। শ্যামল পাইপটা দাঁত দিয়ে চেপে ধরে তার ডান হাতখানা বসন্তের হাতের কবজির উপরে আলতোভাবে রাখল। সঙ্গে সঙ্গেই বসন্তের বাহুর ভিতর দিয়ে বয়ে গেল একটা তীব্র যন্ত্রণা স্রোত, এবং তিনি আচ্ছন্নের মতো কয়েক পা পিছনে হটে এসে দাঁড়ালেন। অমন করে আমার হাত ধরা আপনার উচিত হয়নি। ভবিষ্যতে এমন কাজ আর কখনো করবেন না। মনে রাখবেন, আমি কিন্তু জাপানি জুজুৎসুর সব প্যাচই জানি। দুজনে দাঁড়িয়ে রইল দুজনের চোখের উপরে স্থির দৃষ্টি রেখে। বসন্ত হচ্ছেন শৌখিন মুষ্টিযুদ্ধে একজন বিখ্যাত পালোয়ান। দেহের ওজনে শ্যামলের চেয়ে তিনি বোধহয় 2.5 গুণ বেশি ভারী হবেন। ভয় তিনি কাউকেই করেন না, কিন্তু আপাতত এখানে হাতাহাতির দ্বারা কোনো উদ্দেশ্যই সিদ্ধ হবে না। তিনি বললেন, আমি এখানে হাতাহাতি করতে আসিনি, যদিও দরকার হলে আমি তা করতে নারাজ নই। কিন্তু আপনি আমাকে কি করতে বলছেন? রত্নাদেবী কোথায় আছেন আপনাকে তা বলতে হবে। আর যদি আমি তা না বলি তাহলে? আপনাকে বলতে বাধ্য করবার উপায় আমাদের হাতে আছে। শ্যামল সকৌতুকে হেসে উঠল। তারপর পাশের টেবিলের উপর থেকে একখানা কাগজ তুলে নিয়ে বসন্তের হাতে দিয়ে বলল, ভবিষ্যতে একটু হুঁশিয়ার হয়ে কাজ করবেন। কাগজখানা হচ্ছে পুলিশ কমিশনারের সেই টেলিগ্রাম। তার দিকে তাকিয়ে দেখেই বসন্তের মুখের ভাব বদলে গেল। তিনি ধীরে ধীরে বললেন, ও বুঝেছি, এজন্যই অমন বেপরোয়ার মতন কথা বলছেন। আচ্ছা বেশ, ধরুন তাই। আপনার কাছে আমার নামে একটা ওয়ারেন্ট আছে বটে, কিন্তু আপনি এখনো তা আমার বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন না, কারণ আপনি আমার বিরুদ্ধে কোনো প্রমাণই পাননি। দেখুন, আমি স্পষ্ট কথার মানুষ, তাই স্পষ্ট ভাষাতেই বলছি, রাধাপুরে আমি এসেছি গুপ্তধনের লোভেই। যতদিন তা না পাই আমাকে এইখানেই থাকতে হবে। রত্নাদেবী এখন কোথায় আমি সত্যি সত্যি তা জানি না। বাসায় গিয়ে হয়তো আপনি দেখতে পারেন এতক্ষণে তিনি আবার ফিরে এসেছেন। রত্নাদেবীর উপরে কড়া পাহারা রাখুন। গুপ্তধন কোথায় আছে সেটা তার অজানা নেই। লোভে পড়ে কেউ তাকে হরণ করতে পারে। আমার এই উপদেশ মতো আপনি কাজ করবেন কি? ধন্যবাদ। আমি এখন যাচ্ছি বটে, কিন্তু একটু পরেই আবার ফিরে আসতে পারি। হ্যাঁ নিশ্চয়ই, অনায়াসেই আসতে পারেন, কিন্তু এসেও কোনো ফল হবে না, কারণ আপনার হাতে আমার বিরুদ্ধে কোনো প্রমাণই নেই।
শ্যামল আবার আরাম কেদারায় বসে পড়ল প্রশান্ত মুখে। তারপর সামনের দিকে 2 পা ছড়িয়ে দিয়ে নিশ্চিতভাবে পাইপের ধূমপান করতে লাগল। বসন্ত বাইরে বেরিয়ে এলেন। প্রতিদ্বন্দ্বিতায় আজ তাঁরই পরাজয় হয়েছে। বাসার থেকে ফিরে আসতে আসতে তিনি মনে মনে বারবার প্রতিজ্ঞা করলেন, যেমন করে হোক শ্যামলকে উচিত মতো শিক্ষা না দিয়ে কিছুতেই তিনি ছাড়বেন না। তপবনের ভিতরে প্রবেশ করে দূর থেকেই সবিস্ময়ে তিনি দেখতে পেলেন একতলায় বাইরেকার দালানে দুখানা চেয়ারের উপরে সামনাসামনি বসে আছে সোহনলাল এবং রত্না। রত্নার দৃষ্টি যেন উদ্ভ্রান্তের মতো, কিন্তু বসন্তকে দেখে তার ঠোঁটে ম্লান হাসির রেখা ফুটে উঠল। মিনিট খানেক হলো রত্নাদেবী ফিরে এসেছেন। আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম বসন্তবাবু। আপনার কোনো বিপদ হয়নি তো? বিপদে পড়েছিলাম বটে, কিন্তু রক্ষা পেয়েছি আশ্চর্যভাবে। কেউ কি আপনাকে আক্রমণ করেছিল? আগে হ্যাঁ। কে সে? জানি না, তার মুখে মুখোশ ছিল। এসব জিজ্ঞাসাবাদ এখন বন্ধ রাখাই উচিত। সূর্যাস্তের সময় হয়ে এসেছে, কিন্তু এখনো আমরা সবাই উপসী। ঠিক বলেছেন। আহারাদির পরেও অন্তত রত্নাদেবীর কিছুক্ষণে বিশ্রাম দরকার। তারপর ওর মুখ থেকে আমরা সব কথা শুনতে পাব। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গিয়েছে। গোবিন্দ দাসের লাইব্রেরিতে বসে বসন্ত ও সোহনলাল অপেক্ষা করছিলেন রত্নাদেবীর জন্যে। একটু পরেই রত্না নিচে নেমে এসে তাঁদের সঙ্গে যোগদান করল। তার মুখের দিকে তাকিয়ে বসন্ত মনে মনে ভাবলেন, মেয়েটির মনের জোর আছে বটে, এর শান্ত মুখে আর দুশ্চিন্তার কোনো চিহ্নই নেই। এর মধ্যেই নিজেকে একেবারে সামলে নিয়েছে। প্রকাশ্যে বললেন, রত্নাদেবী, এবারে আপনার মুখে সমস্ত কথাই আমরা শুনতে চাই। বসন্তবাবু, আমার বেশি কিছুই বলবার নেই। সকালে শ্যামলবাবুর সঙ্গে আমি ওই উচ্চভূমিটার উপরে গিয়ে উঠেছিলাম। তারপর 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 তিনি একলাই নিজের বাসায় চলে যান। আমি আরও কিছুক্ষণ সেখানে বসে রইলাম। তারপর তার মুখের কথা শেষ হবার আগেই একজন চাকর এসে বলল, দিদিমণি, ভুবনবাবু দেখা করতে এসেছেন। রত্না বলল, তাকে এইখানে নিয়ে এসো। ঘরের দরজার কাছে এসেই রত্নাকে দেখে ভুবনবাবু সবিস্ময়ে বলে উঠলেন, এই তো আপনি। ভিতরে আসুন। কি খবর ভুবনবাবু? ঘরে ঢুকে প্রত্যেকের মুখের দিকে একবার দৃষ্টিপাত করে ভুবনবাবু বললেন, রেভারেন্ড বিনয় বাবুর মুখে শুনলুম কারা নাকি রত্না দেবীকে হরণ করে নিয়ে গিয়েছে। বিনয়বাবুর মুখে যত সব আজব কথা শোনা যায়। ভুবনবাবু একখানা চেয়ারের উপর বসে পড়ে বললেন, তাহলে খবরটা সত্য নয়, অত্যন্ত সুখের কথা। আমি। আচম্বিতে তিনি স্তব্ধ হয়ে গেলেন। সোজা সামনের দিকে তাকিয়ে তার দৃষ্টি যেন সম্মোহিত হয়ে গেল। বসন্ত ফিরে ভুবনবাবুর দৃষ্টি অনুসরণ করেই চেয়ার থেকে নিঃশব্দে লাফিয়ে উঠলেন। ঘরের একটা দরজা একটু একটু করে খানিকটা খুলে গিয়েছে এবং তার ভিতর থেকে বেরিয়ে এসেছে একখানা হাত। বসন্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়লেন দরজার উপরে, কিন্তু তার আগেই সেই হাত ঘরের আলোর সুইচটা টিপে দিল। খোলা দরজার ভিতর দিয়ে একটা দমকা হাওয়া এলো। কে যেন স্যাঁত করে সরে গেল সেখান থেকে। বসন্ত 2 হাতে খুঁজে পেলেন কেবল শূন্যতাকে। পর মুহূর্তে তিনি ফিরে আবার আলো জ্বালিয়ে দিলেন। রত্না দাঁড়িয়ে আছে স্থির মূর্তির মতো। সোহনলাল দাঁড়িয়ে আছে দেওয়ালের উপরে হেলান দিয়ে। এক হাত তার কপালের সঙ্গে সংলগ্ন এবং তার হাতের তলা দিয়ে ঝরঝর করে ঝরে পড়ছে রক্তের ফোঁটা, এবং ঘরের মেঝের উপরে 2 হাত ছড়িয়ে চিত হয়ে পড়ে রয়েছে ভুবনবাবুর দেহ। তার বুকের উপরে আমূল বিদ্ধ একখানা ছোরা। বসন্ত উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন, সোহনবাবু, সোহনবাবু, আপনি কাউকে দেখতে পেয়েছেন কি? হ্যাঁ,
ক্ষণিকের জন্য আমি দেখেছি রেভারেন্ড বিনয়বাবুর মূর্তি। ভুবনবাবু চিন্তিত মুখে বসেছিলেন। হঠাৎ তার চিন্তাসূত্র ছিঁড়ে দিল টেলিফোনের ঘণ্টি। হ্যালো, ভুবনবাবু নাকি? হ্যাঁ, বলছি। আপনাকে যা যা করতে বলা হয়েছিল তার করতে হবে না। যতদিন না নতুন কোনো নির্দেশ পান ততদিনে রত্নাদেবীর কথা ভুলেও মনে আনবেন না। ফোন ছেড়ে দিন। রিসিভারটা তুলে রেখে ভুবনবাবু আবার চিন্তামগ্ন হলেন। তার মনে উদয় হতে লাগল যত সব পরস্পর বিরোধী কথা। প্রধান প্রশ্ন হচ্ছে, হুকুম তামিল করবেন কি করবেন না। ভাবতে ভাবতেই স্টোভে জল চড়িয়ে নিজের চা তৈরি করে তিনি পান করতে লাগলেন। তারপর চায়ের জিনিস সরিয়ে রসায়ন তত্ত্ব সম্পর্কীয় একটি বই পড়তে লাগলেন। ঘণ্টাখানেক এইভাবে কেটে গেল। তারপরেই সদর দরজার কড়া সশব্দে নড়ে উঠল। ডাক হরকড়া এসেছে। একটি বৈজ্ঞানিক পত্রিকা, একখানা বইয়ের দোকানের বিল আর একটি খাম। খামের ভিতরের চিঠিতে অচেনা হাতে লেখা ছিল এই কথাগুলি: বিকেলে ফোনে তুমি যে নির্দেশ পেয়েছ বুদ্ধিমানের মতো ঠিক সেই অনুসারেই কাজ করবে। রত্নাদেবীকে নিয়ে একটুও মাথা ঘামিও না। চমকে উঠে তিনি আবার খামের উপরে ডাকঘরের ছাপটা দেখলেন। চিঠিটা ডাকঘরে গিয়েছে গতকালের তারিখে। ব্যাপারটা অপার্থিব বলেই মনে হয়। আজ বিকেলে কে তাঁকে কি নির্দেশ দেবে 24 ঘন্টা আগে এই অজ্ঞাত পত্রলেখক কেমন করে তা জানতে পারল? চিন্তিত মুখে আবার তিনি টেলিফোনের হাতলটা টেবিলের উপর থেকে তুলে নিলেন। রত্না উচ্চভূমির উপর থেকে আবার নিচে নেমে এসে দাঁড়ালো এবং সঙ্গে সঙ্গে শুনতে পেল কে তার নাম ধরে ডাকছে, রত্নাদেবী, রত্নাদেবী। সে তাকিয়ে দেখল পথের উপর দাঁড়িয়ে আছে একখানা মোটর গাড়ি। একপাশে হেলে পড়ে মোটরের চালকই তাকে ডাকছে। তার চোখে কালো চশমা এবং তার মুখের তলার দিক এমনভাবে চাদরে ঢাকা যে সে চেনা কি অচেনা লোক কিছুই বোঝবার উপায় নেই। সে তাড়াতাড়ি বলল, শিগগির গাড়িতে উঠে পড়ুন। বসন্তবাবুর কাছে আপনাকে এখনই যেতে হবে। সেখানে এক বিষম দুর্ঘটনা ঘটেছে। কিছুই না ভেবে চিন্তে রত্না টপ করে গাড়ির ভিতরে উঠে পড়ল এবং সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে দিল। কিন্তু পর মুহূর্তেই তার মন সন্দিগ্ধ হয়ে উঠল। গাড়ির ভেতরটা প্রায় অন্ধকার, তার সমস্ত জানালা কালো পর্দা দিয়ে ঢাকা। সে আবার গাড়ির দরজাটা খুলবার চেষ্টা করল, পারল না। হাতল ঘুরল বটে, দরজা তবু খুলল না। তারপর আচমকা সে একটা কণ্ঠস্বর শুনতে পেল, রত্নাদেবী, চিন্তিত হবেন না। এতক্ষণ পরে সচকিত চক্ষে সে দেখতে পেল তার পাশেই বসে আছে একটা মূর্তি। কে আপনি? আমার পরিচয়ের দরকার নেই। গাড়ির ভিতরটা অন্ধকার কেন? অন্ধকার করা হয়েছে যাতে আমরা কোথায় যাচ্ছি সেটা আপনি বুঝতে না পারেন। রত্না আর কিছু বলল না। তার মাথার ভেতর দিয়ে দুশ্চিন্তার ঝড় বইতে লাগল। কেটে গেল প্রায় আধ ঘন্টা। তারপর লোকটা আবার কথা বলল, আমরা প্রায় যথাস্থলে এসে পড়েছি। এইবার আমাকে আপনার চোখ বাঁধতে হবে। না, কিছুতেই আমার চোখ বাঁধতে দেব না। বাধা পেলে আমি জোর করতে বাধ্য হব, সুতরাং চুপ করে বসে থাকুন। গাড়ি তখন ছুটছে না, দাঁড়িয়ে পড়েছে। ভালো করে তার চোখ দুটো বেঁধে ফেলে লোকটা বলল, এইবারে গাড়ি থেকে নিচে নামুন।
লোকটা তার 2 হাত ধরে তাকে গাড়ির ভিতর থেকে নামিয়ে নিল। তারপর খানিক দূর এগোনোর পর বলল, এইবারে আপনার সামনে সিঁড়ির 3টে ধাপ, উপরে উঠুন। তারপর সে তার হাত ধরে নিয়ে গেল কোনো বাড়ির ভিতরের দিকে। বলল, আপনার পিছনেই চেয়ার, বসে পড়ুন। অত্যন্ত অস্বস্তির সঙ্গে রত্না একখানা চেয়ারে বসে পড়ল। তারপর সে অনুভব করল চেয়ারের সঙ্গে দড়ি দিয়ে হাত পা দেহ সব বেঁধে ফেলছে। তারপর খুলে গেল তার চোখের বাঁধন। দেখল সে একখানা বেশ বড় ঘরের ভিতরে বসে আছে। ঘরের দেওয়ালগুলো ঢেকে রয়েছে তাকের পর তাক, এবং তাদের উপরে রয়েছে ছোট বড় মাঝারি নানা আকারের শিশি ও বোতল। একটা টেবিলের উপর দেখা যাচ্ছে অদ্ভুত আকারের কাঁচ ও ধাতু দিয়ে তৈরি পত্রাদি। রত্না অনুমান করল সে বসে আছে কোনো রসায়নশালার ভিতরে। তার সামনেই দাঁড়িয়ে রয়েছে একটি লোক, কালো কাপড় দিয়ে তার মুখের প্রায় সবটাই ঢাকা। কেবল দেখা যাচ্ছে তার 2 জ্বলন্ত চোখ। অজানা লোকটি বলল, এইবারে আমি যা বলবো লক্ষ্মী মেয়ের মতো চুপ করে তা শোনো। সাবধান, দুষ্টুমি করো না। নাইট্রোক্লোরিক অ্যাসিডের নাম শুনেছ কি? গায়ের চামড়ার উপরে তার 1 ফোঁটা পড়লেই যন্ত্রণায় তুমি ছটফট করবে। সেই 1 ফোঁটা অ্যাসিড একেবারে তোমার গায়ের মাংসের ভিতরে ঢুকে যাবে। রত্না কোনো রকম ভয়ের ভাব না দেখিয়ে ধীরে ধীরে বলল, আপনি কি বলতে চান? বলতে চাইছি, নাইট্রোক্লোরিক নাকি ভিট্রিয়াল, কোন অ্যাসিডটা তুমি বেশি পছন্দ করো? তোমার মতো শয়তানের হাতে স্পর্শের চেয়ে যে কোনো অ্যাসিডকেই আমি বেশি পছন্দ করি। লোকটা নীরবে একটা তাকের দিকে এগিয়ে গেল। তারপর তাক থেকে একটা বোতল তুলে নিয়ে আবার তার সামনে এসে দাঁড়ালো। বলল, এর ভেতরে আছে নাইট্রোক্লোরিক অ্যাসিড। এর একটুখানি তোমার মুখে ঢেলে দিলে তোমার মুখের দিকে এই জীবনে আর কেউ ফিরে তাকাবে না। এখন সোজাসুজি বলো দেখি, তোমার বাবার গুপ্তধনটা আছে কোথায়? সেটা তুমি নিজেই খুঁজে দেখতে পারো। তুমি খালি বোকার মতো নয়, পাগলের মতো কথা বলছো। অনেক বছর আগে দৈবক্রমে অ্যাসিডের 1 ফোঁটা আমার হাতের উপর পড়ে গিয়েছিল। এই দেখো দেখো, আমার হাতে এখনো তার চিহ্ন রয়েছে। অ্যাসিডের সেই একটি মাত্র ফোঁটা আমার হাতের মাংস পুড়িয়ে চলে গিয়েছিল হাড় পর্যন্ত। তেমন যেমন অসম্ভব যন্ত্রণা এই জীবনে আমি আর কখনো সহ্য করিনি। এই অ্যাসিডেরই 40-50 ফোঁটা আজ যদি তোমার মুখের উপরে ফেলে দিই, তাহলে ওই সুন্দর মুখের কি অবস্থা হবে আন্দাজ করতে পারছো কি? আশা করি তুমি নির্বোধ নও। নির্বোধ হচ্ছ তুমি। ভেবেছ আমাকে ভয় দেখিয়ে তুমি কাজ হাসিল করতে পারবে? কখনো না। তাহলে গুপ্তধনের সন্ধান আমায় দেবে না, তাই তো? না না না। তাহলে এই তোমার শেষ কথা? হ্যাঁ, এই আমার শেষ কথা। সে বোতলের কাঁচের ছিপি খুলে ফেলল। তারপর বোতলটা তার মুখের খানিকটা উপরে তুলে ধরে দৃঢ় স্বরে বলল, এই শেষবার জিজ্ঞাসা করছি, তুমি কি বলবে নাকি বলবে না? না না না, কিছুতেই না। সঙ্গে সঙ্গে অত্যন্ত সজোরে সদর দরজার কড়া ঘন ঘন নড়ে উঠল। কেউ ডাকতে এসেছে। তোমার ভাগ্য ভালো, অন্তত কয়েক মিনিটের জন্য রেহাই পেয়ে গেলে। আশা করি এর মধ্যেই তোমার মত পরিবর্তন করবে। লোকটা ঘর থেকে বেরিয়ে গেল। তারপর সদর দরজা খুলেই একটু চমকে উঠল, কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে সহজ কণ্ঠে সে বলল, রেভারেন্ড বিনয়বাবু যে, ভেতরে আসুন, কি খবর? বলতে বলতে বিনয়বাবু বাড়ির ভিতরে প্রবেশ করলেন। লোকটার মুখে
তখন আর কালো ন্যাকড়া চড়ানো ছিল না। বিনয়বাবুর সামনে স্পষ্টভাবেই আত্মপ্রকাশ করলেন ভুবনবাবু। বিনয়বাবু বললেন, ভুবনবাবু, হঠাৎ আমার এই আবির্ভাবে হয়তো আপনি খুশি হবেন না, কিন্তু উপায় কি বলুন? বসন্তবাবু অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠেছেন রত্না দেবীর জন্য। আমার এখানে আসবার কারণ হচ্ছে তাই। কিন্তু আমি কি করতে পারি বলুন তো? রত্না দেবীকে আমি আজ চোখেও দেখিনি। তাই নাকি? আজকে বিকেলবেলা কোনো ব্যক্তি কি আপনাকে ফোনে ডেকে ঠিক এই কথাগুলো বলেননি? নতুন নির্দেশ না পাওয়া পর্যন্ত রত্না দেবীর কথা ভুলেও মনে আনবেন না। তারপরেও কি আপনি ডাকে একখানা চিঠি পাননি যাতে লেখা ছিল? বিনয়বাবু, আপনার প্রত্যেকটি কথাই আমি ধাপ্পা বলে মনে করি। সত্যি নাকি? তাহলে অনুমতি দিন, আমি আপনার বাড়ির ভেতরটা একবার তল্লাশ করে দেখি। ভুবনবাবু রাগে ফুলতে ফুলতে বললেন, চোপড়াও নকল পাদ্রী। আর 5 সেকেন্ড যদি তুমি এখানে অপেক্ষা করো, আমি লাথি মেরে তোমাকে বাড়ির বাইরে ফেলে দেব। বলতে বলতে তিনি এগিয়ে এলেন একটা হিংস্র জন্তুর মতো। আপনার ভাবটা ঠিক ভদ্রজনোচিত মনে হচ্ছে না। দয়া করে আপনার বাড়ির ভেতরটা আমাকে একবার দেখতে দিন। বলতে বলতে হঠাৎ তিনি পকেটের ভিতর থেকে বার করলেন একটি ভারী ও মস্ত রিভলভার। তার নলছেটা নড়াচড়া করতে লাগলো ভুবনবাবুর বুক ও পেটের দিকে। ভুবনবাবু বিদীর্ণ কণ্ঠে সভয়ে বলে উঠলেন, থামুন মশাই, করছেন কি? এখনই যে রিভলভারটার গুলি ছুটে যাবে। তা গুলি ছুটে যেতেই পারে। আমি হচ্ছি পাদ্রী, আগ্নেয়াস্ত্র ব্যবহারে মোটেই অভ্যস্ত নই। রিভলভারের গুলি নিশ্চয়ই আমার অজান্তেই ছুটে যেতে পারে, কিন্তু তার আগেই এখানে রত্না দেবীর আবির্ভাব হলে ভালো হয় নাকি? তাঁর আনাড়ি হাতে রিভলভারটা ভুবনবাবুর বুকের উপরে আবার অত্যন্ত ব্যস্তভাবে নড়াচড়া করতে লাগলো। ভুবনবাবু আঁতকে উঠে সরে গেলেন। রিভলভারটাও তাঁর বুকের উপর এগিয়ে গেল সঙ্গে সঙ্গে। বিনয়বাবু তেমনি সহজভাবেই আবার বললেন, আসল ব্যাপারটা কি মশাই? এটা কি ছুঁয়ের উপরে বাটপারি করার চেষ্টা? আপনি নির্দেশ পেয়েছিলেন রত্না দেবীকে নিয়ে মাথা না ঘামানোর জন্য। সে নির্দেশ আপনি পালন করেননি কেন? কি কারণে আপনি অমান্য করেছেন দলপতির হুকুম? প্রত্যেক প্রশ্নের সঙ্গে সঙ্গে রিভলভারটা ভুবনবাবুর বুকের কাছে ধরে তিনি ঝাঁকানি দিতে লাগলেন। মহা আতঙ্কে বিবর্ণ হয়ে ভুবনবাবু বললেন, ঠিক আছে, ঠিক আছে, রিভলভারটা আপনি সরিয়ে ফেলুন, আমি রত্না দেবীকে দেখাচ্ছি। ধন্যবাদ। রিভলভারের লক্ষ্য আপনার বুকের দিকে স্থির হয়ে থাকবে যতক্ষণ না আমি রত্না দেবীকে এখানে সুস্থ শরীরে দেখতে পাচ্ছি। কোথায় আছেন তিনি? হ্যাঁ, এখানেই আছেন তিনি, আমার রসায়নাগারে। আমাকে নিয়ে চলুন সেখানে। আসুন। ভুবনবাবুর পিছনে পিছনে বিনয়বাবু অগ্রসর হলেন। ঘরের ভিতরে প্রথমেই প্রবেশ করলেন ভুবনবাবু। তাকে দেখেই রত্নার বুকটা শিউরে উঠল। তারপরেই রিভলভার উঁচিয়ে বিনয়বাবুর প্রবেশ। সেই দৃশ্য দেখে রত্নার মন চাইল আনন্দে চিৎকার করে উঠতে। রত্না দেবীর বাঁধন খুলে দিন। তৎক্ষণাৎ তাঁর কথা মতো কাজ করলেন ভুবনবাবু। রত্না দেবী, গুপ্তধন কোথায় আছে এর কাছে আপনি কি তা প্রকাশ করেছেন? না। উত্তম, তাহলে চলে আসুন আমার সঙ্গে। কিন্তু এই লোকটি কে? সেটা আপনার না জানলেই ভালো হয়। আর একটা কথা, বসন্তবাবুর কাছে আপনি আমারও নাম করতে পারবেন না। কেন পারবো না? তাতে অনেক অসুবিধার সৃষ্টি হতে পারে। তবে তাকে কেবল এইটুকুই বলতে পারেন যে আপনাকে ধরে নিয়ে গিয়ে পরে মুক্তি দেওয়া হয়েছে। সোহনলাল একখানা বড় আয়নার সামনে দাঁড়িয়ে অত্যন্ত বিমর্ষভাবে নিজের মুখের ক্ষতচিহ্নটা পরীক্ষা করছিল। তারপর ফিরে দাঁড়িয়ে বলল, বসন্তবাবু, মুখে আপনি দিন রাত শ্যামলবাবুর নাম করেন, কিন্তু তার হাতে হাত করা পরাবার কোনো চেষ্টাই করেন না কেন? বসন্ত তখন ভুবনবাবুর মৃতদেহের পাশে হাঁটু গেড়ে বসেছিলেন। মুখ তুলে বললেন, এইবার আমি সেই চেষ্টাই করব। অসম্ভব। শ্যামলবাবু কখনোই ভুবনবাবুকে খুন করেননি।
হতে পারে তিনি জেল খেটেছেন, কিন্তু তিনি খুনি নন। কি, শ্যামলবাবু জেল খেটেছেন? হ্যাঁ, তিনি বোম্বাইয়ের জেলখানায় 1 বছর বন্দী ছিলেন। সে কথা এখন থাক। রত্নাদেবী, আপনি অন্য ঘরে গিয়ে থানায় একটা ফোন করে বলুন এখানে যেন একজন ডাক্তার ও অ্যাম্বুলেন্স গাড়ি পাঠিয়ে দেওয়া হয়। রত্না চলে গেল। সোহনবাবু, এখন বলুন দেখি আপনার কপালে কেমন করে ওই ক্ষত চিহ্নটা হলো? আলো যেই নিভে গেল, আপনার মতো আমিও চমকে দাঁড়িয়ে উঠেছিলাম। আঘাতটা পাই আমি দাঁড়িয়ে উঠতে উঠতেই। ভাগ্যে আমি সামনের দিকে ঝুঁকে উঠে দাঁড়িয়েছিলাম, তাই আঘাতটা আমার বুকে না লেগে আমার কপাল ঘেঁষে চলে যায়। এর যে মৃত্যু হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ছোড়াখানা বিঁধে গেছে ঠিক হৃৎপিণ্ডের ভিতরে। অন্ধকার ঘরের ভিতরে এমন নিশ্চিতভাবে লক্ষ্য স্থির করা বাহাদুরির কথা বটে। আপনি কি এমনভাবে লক্ষ্যভেদ করতে পারতেন? জানি না, আমি যে বিদ্যালয়ে পড়াশোনা করেছি সেখানে লক্ষ্যভেদের কৌশল শেখানো হতো না। আপনি পারতেন? না, নিশ্চয়ই পারতুম না। ঘরটা কতক্ষণ অন্ধকার ছিল? 4 সেকেন্ডের বেশি বোধ হয় হবে না। তার মধ্যেই খুনি দরজা দিয়ে ঢুকে কাজ হাসিল করে ওই জানালার ভিতর দিয়ে বেরিয়ে গিয়েছে। সে জানালা দিয়ে অদৃশ্য হলো কেন? এ ঘরের দরজা আছে একটাই মাত্র। নিশ্চয়ই সে বুঝে নিয়েছিল আলো নিভলেই আমরা দরজার দিকে ছুটে যাব। আরো বোঝা যায় বাড়ির ভেতরটা তার নখ দর্পণে আছে। ওই দুরাত্মা পাদ্রিটা এ বাড়ির সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত। সোহনবাবু, বিনয়বাবু নিশ্চয়ই ঘরের ভিতরে ঢুকে অস্ত্রচালনা করেননি। মাত্র 4 সেকেন্ডের ভেতরে কেউ আলো নিভিয়ে ঘরের ভিতরে ঢুকে নরহত্যা করে আবার জানলা দিয়ে পালিয়ে যেতে পারে না। কিন্তু আমি যে সেই পাদ্রিটাকে স্বচক্ষে দেখেছি। ঠিক, বিনয়বাবু হয়তো কেবল আলোটাই নিভিয়ে দিয়েছিলেন, কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করেননি। আলো নেবার সঙ্গে সঙ্গেই আমি বেগে দরজার দিকে ছুটে গিয়েছিলাম। বিনয়বাবু ঘরের ভিতরে প্রবেশ করলে নিশ্চয়ই আমার হাতে ধরা পড়তেন। তাহলে কে আমাকে আঘাত করলো আর ভুবনবাবুর বুকে ছুরি বসিয়ে দিল? এ হচ্ছে কোনো দ্বিতীয় ব্যক্তির কাজ। দ্বিতীয় ব্যক্তি? হ্যাঁ, একজন আলো নিভিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আর একজন বিদ্যুৎ বেগে জানলা দিয়ে ঘরে ঢুকে খুন করে আবার সেই পথ দিয়েই সরে পড়েছে। বসন্তের মুখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সোহনলাল। বসন্ত নিজের পকেটের ভিতর থেকে রুমাল বার করে অতি সাবধানে ভুবনবাবুর বুকে বিদ্ধ ছোড়াখানার হাতলের শেষ প্রান্ত রুমাল দিয়ে চেপে ধরে অস্ত্রটাকে টেনে বার করে ফেললেন। তারপর বললেন, ছোড়ার উপর আঙুলের ছাপ নিয়ে আমি সাধারণত মাথা ঘামাই না, কারণ অপরাধী যদি উচ্চ শ্রেণীর হয় তাহলে সে কাজ করে হাতে দস্তানা করে। অস্ত্রের উপর তার আঙুলের চিহ্ন পাওয়া যায় না। তবু এই ছোড়াখানা আমি পুলিশের পরীক্ষাগারে পাঠাতে চাই। দেখি যদি কোনো হদিশ পাওয়া যায়। গাত্রোত্থান করে বসন্ত ছোড়াখানা সযত্নে একটা টেবিলের উপরে রাখলেন। চলুন আমরা বৈঠকখানায় যাই। এবার রত্নাদেবীকে আমার বিশেষ দরকার, কিন্তু এই রক্তাক্ত মৃতদেহের সামনে কোনো মহিলার সঙ্গে আমি ভালো করে কথা বলতে পারবো না। দুজনে বৈঠকখানার ভিতরে ঢুকে দেখলেন রত্না চুপ করে একটা টেবিলের ধারে বসে আছে গম্ভীরভাবে ও ম্রিয়মান মুখে। তাদের দেখেই সে কাতর কণ্ঠে বলে উঠল, বসন্তবাবু, সোহনবাবু, এ হচ্ছে অসহনীয়। কি অসহনীয় রত্নাদেবী? এই হত্যার পর হত্যা। প্রথমে চন্দ্রকান্ত বাবু, তারপর আপনার গোয়েন্দা মনমথ বাবু, তারপর এখন এই ভুবন বাবু। এরপরেও হয়তো আরো হত্যাকাণ্ড হবে। এ কথা মনে করেও আমার বুক শিউরে শিউরে উঠছে। কিন্তু এসব হত্যাকাণ্ডের জন্য দায়ী কে জানেন? কে? আপনি। আমি? আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। যে গুপ্তধনের লোভে এইসব হত্যাকাণ্ড হচ্ছে তার যে কোথায় লুকোনো আছে আপনি সে কথা জানেন, অথচ আপনি সেই গুপ্ত কথা ব্যক্ত করতে চান না। এর ফল কি হবে জানেন? হয়তো আপনাকে আরো অনেক হত্যাকাণ্ড দেখতে হবে। বিস্ফারিত চোখে বসন্তের দিকে রত্না খানিকক্ষণ তাকিয়ে রইল নির্বাক মুখে। তার মুখের উপরে ধীরে ধীরে ফুটে উঠল একটা আর্ত ভাব। তারপর সে একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যথিত কণ্ঠে বলল, আমি যদি গুপ্তধনের সন্ধান না দিই তাহলে আরো অনেক নরহত্যা হতে পারে। নিশ্চয়ই,
রত্না স্তব্ধ হয়ে বসে বসে ভাবতে লাগল। প্রায় 5 মিনিট পর অত্যন্ত শ্রান্ত স্বরে সে বলল, আপনি আমাকে কি করতে বলেন বসন্তবাবু? গুপ্তধন কোথায় আছে আমাকে তা খুলে বলুন। তারপর? তারপর হত্যাকারী যতদিন না ধরা পড়ে গুপ্তধন থাকবে পুলিশের তত্ত্বাবধানে। কিন্তু গুপ্তধন এখান থেকে স্থানান্তরিত করবার সময় অপরাধীরা আপনাকেও তো হত্যা করতে পারে। আমি হচ্ছি গোয়েন্দা। বিপদের বেড়া জালের মধ্যে বাস করাই হচ্ছে আমার পেশা। আজ পর্যন্ত বহু লোক আমাকে হত্যা করবার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। রত্না আবার অল্পক্ষণ চুপ করে রইল। তারপর দৃঢ় স্বরে বলল, বেশ, আপনার প্রস্তাবেই আমি রাজি হলুম। রত্নাদেবী, এর চেয়ে সুসংবাদ আর হতে পারে না। গুপ্তধন কোথায় আছে? এইখানেই, আপনার হাতের কাছেই। বসন্ত ও সোহনলাল ঘরের চারিদিকে বিস্মিত দৃষ্টি নিক্ষেপ করতে লাগলেন। ঘরের চারিদিকেই দেওয়ালের সামনে রয়েছে সারি সারি বইয়ে পরিপূর্ণ আলমারি। তারই মাঝে মাঝে মার্বেলের স্তম্ভের উপরে দাঁড় করানো আছে এক একটা শিলা মূর্তি। ঘরের ঠিক মাঝখানে লেখবার বড় টেবিলটার সামনে শ্বেত পাথরের একটি প্রমাণ মানুষের মূর্তি। একখানা সোফার উপরে উপবিষ্ট এক প্রৌঢ় পুরুষ। সেটি হচ্ছে রত্নার পিতা স্বর্গীয় গোবিন্দ দাসের মূর্তি। বসন্তবাবু, আমার বাবা গুপ্তধন এখনো তার কাজ ছাড়া করেননি। তার মানে? তার মানে বাবার ওই মূর্তির ভিতরেই আছে তার গুপ্তধন, 10,000 খানা 1000 টাকার নোট। অত্যন্ত কৌতূহলী হয়ে বসন্ত এগিয়ে গিয়ে দাঁড়ালেন গোবিন্দ দাসের প্রতিমূর্তির কাছে। সঙ্গে সঙ্গে গেল সোহনলাল। কিন্তু কিছুক্ষণ ধরে পরীক্ষা করেও বসন্ত বুঝতে পারলেন না তার মধ্যে গুপ্তধন কি উপায়ে লুকিয়ে রাখা চলতে পারে। রত্নাদেবী, আপনি আমার সঙ্গে কৌতুক করছেন? এ তো দেখছি নিরেট পাথরের মূর্তি। এর ভিতরটা তো ফাঁপা বলে মনে হচ্ছে না। মূর্তিটাকে আপনারা টেনে সরিয়ে আনতে পারেন? না, তাঁরা দুজনে মিলে অনেক টানাটানি করেও সেই বিষম ভারী মূর্তিটাকে এক চুলও সরাতে পারলেন না। আপনাদের আর চেষ্টা করবার দরকার নেই। 100 জন লোক একসঙ্গে চেষ্টা করলেও ও মূর্তিটিকে ওখান থেকে একটুও সরাতে পারবেন না। মূর্তিটিকে স্থানচ্যুত করতে পারি কেবল আমি, একলা আমি। রত্না আসন ছেড়ে উঠে পড়ল। তারপর মূর্তির ঠিক বিপরীত দিকের দেওয়ালের গায়ে যে আলমারিটা ছিল তার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর হেঁট হয়ে আলমারির তলার দিকে হাত দিয়ে বোধহয় একটা চাবি বা কোনো রকম কল টিপে দিল। তারপরই বসন্ত এবং সোহনের সচকিত দৃষ্টির সামনেই সেই সোফা শুদ্ধ সমগ্র মূর্তিটা দেওয়ালের গা থেকে ধীরে ধীরে সরে এলো প্রায় 1.5 হাত। এইবারে মূর্তির পিছনে গিয়ে সোফার তলার দিকে তাকিয়ে দেখুন। কথা মতো কাজ করে বসন্ত চমৎকৃত হয়ে দেখলেন সোফার গায়ে রয়েছে ছোট একটা লোহার দরজা। একটি ছোট চাবি বার করে বসন্তের হাতে দিয়ে রত্না বললে, দরজা খুলে ভিতরে হাত বাড়ালেই গুপ্তধন পাবে। সোফার ভিতরে হাত চালিয়ে বসন্ত টেনে বার করলেন একটা বড় ক্যাশ বাক্স। তার ভিতরেই পাশে পাশে থাকে থাকে সাজানো ছিল 10,000 খানা 1000 টাকার নোট, অর্থাৎ পুরো 1 কোটি টাকা। সোহনলাল বিস্ফারিত নেত্রে অভিভূত কণ্ঠে বলল, চোখের সামনে একসঙ্গে দেখতে পাচ্ছি 1 কোটি, অর্থাৎ 100 লক্ষ টাকা। এমন দৃশ্য দেখলাম জীবনে এই প্রথম। 1 লক্ষ টাকার জন্য অনেকেই অনেক মানুষকে খুন করতে পারে, আর 100 লক্ষ টাকার জন্য তো মানুষ করতে পারে না বোধহয় এমন কোনো কাজই নেই। মুখে একটা গভীর পরিতৃপ্তির ভাব নিয়ে ক্যাশ বাক্সটা বুকের উপর জড়িয়ে ধরে বসন্ত অগ্রসর হলেন দরজার দিকে। কোথায় যাচ্ছেন আপনি? থানায়। বাক্সটাকে মালখানায় জমা দিয়ে আসবো। এই রাত্রে সেটা নিরাপদ হবে কি? এর উপরে যদি কেউ লোভ করে তাহলে তাকে কালকে সূর্যোদয় দেখতে হবে না। আমিও আপনার সঙ্গে যাব। নিশ্চয়ই নয়, আপনাকে এখানে থাকতে হবে, রত্নাদেবীর কাছে। বসন্ত বাইরে বেরিয়ে আসতেই সুবোধ এসে দাঁড়ালো তার সামনে। বসন্ত বললেন, তুমি রত্নাদেবী আর সোহনবাবু দুজনের ওপরেই তীক্ষ্ণ দৃষ্টি রেখো। আজ যেন আর কোনো দুর্ঘটনা না হয়। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি।
এক হাতে ক্যাশ বাক্স আর এক হাতে রিভলভার নিয়ে চতুর্দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করতে করতে এগিয়ে চললেন বসন্ত। পথেই পড়ল বিনয়বাবুর বাড়ি। তার একতলার একটা ঘরে জ্বলছে উজ্জ্বল আলো। পাশ দিয়ে যেতে যেতে শোনা গেল দুইজন লোকের কণ্ঠস্বর, শ্যামল ও বিনয়বাবুর পরিচিত কণ্ঠস্বর। বসন্ত থমকে দাঁড়িয়ে পড়লেন। একটা গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখলেন বিনয়বাবু টেবিলের সামনে চেয়ারের উপরে বসে আছেন এবং শ্যামল একটা সিগারেট টানতে টানতে ধীরে ধীরে পদচালনা করছে। এইমাত্র কি দেখে এলুম জানেন? পুলিশের ধূর্ত শেয়ালটা গুপ্তধন হস্তগত করেছে। কে? বসন্ত বাবু? হ্যাঁ, গুপ্তধন আর নিশ্চয়ই তপবনের ভিতরে থাকবে না। এই রাত্রেই বসন্ত তার থানায় জমা দিতে আসবে। সেই সময় তাকে আক্রমণ করা খুবই সহজ, কিন্তু তার হাতে আছে রিভলভার আর অব্যর্থ তার লক্ষ্য। সোহনলাল এখন কোথায়? তপবনে, রত্নাদেবীর কাছে। যাক সে কথা, ভুবনবাবু যে মারা পড়েছেন এই বিষয়ে আর কোনো সন্দেহ নেই, তাই তো? না, অত্যন্ত আকস্মিকভাবে সে মারা পড়েছে। বোধহয় তার প্রেতাত্মা বিস্মিত হয়ে এখন সে কথাই ভাবছে। জানলার কাছে দাঁড়িয়ে জ্বলন্ত সিগারেটের শেষ প্রান্তটা বাইরের দিকে নিক্ষেপ করে শ্যামল বলল, দেখুন পাদ্রী সাহেব, ভুবনের মৃত্যু যে অবশ্যম্ভাবী এটা আমি ভালো করেই জানতাম। সে বিঘ্ন ঘটাতে চেয়েছিল, কাজেই তাকে শেষ বিদায় নিতে হলো। এই ব্যাপারে বিঘ্ন সৃষ্টি করছে আরো অনেকেই। আপনি পুলিশের কথা বলছেন, তাই তো? হ্যাঁ। পুলিশের লোকগুলো হচ্ছে একেবারে অকেজো জীব। বসন্ত পথের কুকুরের মতো কেবল চিৎকারই করে, কিন্তু কামড়াতে পারে না। তবে সোহনলালকে নিয়ে আমি কিঞ্চিত দুর্ভাবনায় পড়েছি বটে। সে মোটেই চেঁচায় না, বোধহয় কামড়াতে জানে। এইবার তাকে নিয়ে আমাদের কিছু মাথা ঘামাতে হবে। শ্যামলবাবু, অপেক্ষা করুন, সবুরে মেওয়া বলে। হ্যাঁ, সোহনলালের ব্যবস্থা আজই আমি করতে পারি, কিন্তু আপাতত তা আমি করব না। আরো 2-4টে দিন একটু অপেক্ষা করে দেখি। সে কথাই ভালো, রাত বাড়ছে। আজকের মতন আসর ভঙ্গ করা যাক। বসন্ত আবার থানার দিকে এগিয়ে চললেন দ্রুত পদে এবং চলতে চলতে বারংবার তিনি শ্যামলের কথা ভাবতে লাগলেন। বসন্ত পারে খালি চেঁচাতে, আর সোহন পারে একেবারেই কামড়াতে। নিজের মনেই মুখ টিপে তিনি একটুখানি হাসলেন, তারপর বললেন, দেখা যাক শেষ পর্যন্ত কেই বা চেঁচায় আর কেই বা কামড়ায়। পরদিনের সকালের চায়ের আসর। টেবিলের একদিকে রত্না, আর একদিকে বসন্ত ও সোহন। বসন্ত জিজ্ঞেস করলেন, রত্নাদেবী, যে রাত্রে চন্দ্রকান্ত মারা পড়ে আপনি বাইরে বেরিয়েছিলেন কেন? আপনি কি আমাকে দেখেছিলেন? আপনাকে দেখিনি, কিন্তু আপনার জুতোর দাগ দেখেছি। এতদিন আমি এ কথা আপনার কাছে তুলিনি বটে, কিন্তু এইবারে ব্যাপারটা আমার জানার দরকার। আমি যে অনুমান করেছি সেটা আপনিও শুনে রাখুন। সেই রাত্রে কি কারণে জানি না তপবন ছেড়ে আপনি আমবাগানের ভিতরে গিয়ে ঢুকেছিলেন। তারপর প্রবেশ করেছিলেন ভাঙা কুড়ে ঘরের ভিতরে। সেখানে চন্দ্রকান্তের সঙ্গে আপনার দেখা হয়। সেখানে আরও কেউ একজন গিয়েছিল, তাকে আমি চিনি না, কিন্তু সে জুতোর তলায় 2খানা কাঠের পাত বেঁধে রেখেছিল। সেও হয়তো কুটিরের ভিতরে ঢুকেছিল, নয়তো গিয়ে দাঁড়িয়েছিল দরজা বা জানলার সামনে। কিন্তু সে রাত্রেই চন্দ্রকান্ত নিহত হয়। আপনি কুটির ছেড়ে দৌড়ে আমবাগানের বাইরে চলে আসেন। সেখান থেকেই আপনার পায়ের দাগ অদৃশ্য হয়, আর দেখা যায় সাদা সওয়ারের ঘোড়ার খুঁড়ের চিহ্ন। আপনি চন্দ্রকান্ত মারা পড়বার আগে কিংবা পরে কুটির ছেড়ে চলে আসেন, কিন্তু 2বার শোনা যায় আপনার চিৎকার। আপনার দ্বিতীয় চিৎকারের পরেই 2বার রিভলভার ছোড়ার আওয়াজ হয়। খুব সম্ভবত চন্দ্রকান্তকে দেখেই আপনি চিৎকার করে উঠেছিলেন। এই পর্যন্ত আমি অনুমান করতে পেরেছি। এর মধ্যে যদি কোথাও গলদ থাকে
সেটি আপনি দয়া করে দেখিয়ে দিন। রত্না মাথা নত করে নীরবে বসে রইল। তারপর কিছুটা ইতস্তত করে ধীরে ধীরে বলল, বেশ, তাহলে সব কথাই খুলে বলছি। সেই রাত্রে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর জানলার উপরে ঢিলের শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায়। আমি প্রথমে ভাবলাম আপনার নিযুক্ত গোয়েন্দা কোনো কথা আমাকে বোধহয় বলতে চায়। জানলার কাছে গিয়ে দেখি নিচে অন্ধকারে আবছা আবছা একটা লোককে দেখা যাচ্ছে। সে চাপা গলায় বলল, আমি শ্যামল, এখনই আপনি বিষম বিপদে পড়তে পারেন। তাড়াতাড়ি নিচে নেমে আমবাগানের ভিতরে চলুন। আমবাগানের সেই কুড়ে ঘরে কোনো ভয় নেই, সব কথাই শুনতে পাবেন। এই বলেই মূর্তিটা দ্রুত পদে সেখান থেকে সরে গেল। আমি সেই কথা মতোই কাজ করলুম, কিন্তু কুড়ে ঘরের ভিতরে গিয়ে লণ্ঠনের আলোতে দেখলুম সেখানে শ্যামলবাবুর বদলে দাঁড়িয়ে রয়েছেন চন্দ্রকান্তবাবু। আমাকে দেখেই তিনি বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে আমার একখানা হাত চেপে ধরলেন। সেই সময় আমি প্রথমবার চিৎকার করে উঠি, কিন্তু পর মুহূর্তে চন্দ্রকান্তবাবু আমার মুখের উপরে হাত চেপে ধরে ক্রুদ্ধস্বরে বললেন, কোথায় আছে গুপ্তধন? এখনই আমার কাছে বলো, নইলে টুকরো টুকরো করে তোমাকে কেটে ফেলবো আমি। আমি কোনো ক্রমে তার হাত ছাড়িয়ে সরে আসি এবং তারপরেই দ্বিতীয়বার চিৎকার করি। তারপরেই উপরি উপরি দুইবার রিভলভারের শব্দ হয়। চন্দ্রবাবু ঘুরে মাটির উপরে পড়ে যান। আমিও ভয়ে আত্মহারা হয়ে ছুটতে ছুটতে আমবাগানের ভিতর থেকে বেরিয়ে এসে পথের উপর দাঁড়াই। ঠিক সেইখানেই ঘোড়ার উপর বসেছিল সাদা সওয়ার। আমি চোখের পলক ফেলবার আগেই সাদা সওয়ার একটানে আমাকে মাটির উপর থেকে তুলে নিয়ে ঘোড়ার উপরে নিজের পিছন দিকে বসিয়ে নিয়ে বলল, কোনো ভয় নেই, আবার যেন চিৎকার করবেন না। পিছন দিক থেকে আমার দেহটাকে জড়িয়ে থাকুন, আমি এখনই আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসব। আমাকে বাধ্য হয়ে তার কথায় বিশ্বাস করতে হলো, কিন্তু সাদা সওয়ার কথা রেখেছিল। সে তপবনের সামনে এসে আমাকে ঘোড়ার উপর থেকে নামিয়ে দিয়ে আবার অদৃশ্য হয়ে গেল। তারপর আমি বাড়ির উপরে উঠে জামাকাপড় বদলে বিছানায় গিয়ে শুয়ে পড়লুম। আর ঠিক সেই সময় জানলার বাইরে আপনার আবির্ভাব হলো। এছাড়া আমার আর কিছুই বলবার নেই। আমারও আর কিছু জানবার নেই। আপনি যে সত্যি কথাই বলছেন তাও আমি বুঝতে পারছি। রত্না নিজের চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, বসন্তবাবু, আপনার তো 4টে এগ পোচ, 8খানা টোস্ট আর 4 পেয়ালা চা না হলে চলে না। রত্না দেবী, আমার বপুর বিপুলতা তো দেখতেই পাচ্ছেন। আহারের আয়োজনও প্রচুর না হলে কি করে আমার পোষায় বলুন দেখি। বেশ, আমি আরও কিছু অধিকন্ত আনতে বলে আপাতত উপরে যাচ্ছি। আমাকে এখনই জামাকাপড় বদলে একবার বাড়ির বাইরে যেতে হবে। বাড়ির বাইরে? কোথায়? বিনয়বাবু ওখানে গির্জা সংক্রান্ত কি জরুরি ব্যাপারে আমাকে তিনি একবার ডেকে পাঠিয়েছেন। কিন্তু বাড়ির বাইরে না গেলেই কি ভালো হয় না রত্না দেবী? এই সকালবেলা এখন আবার ভয় কিসের? কিন্তু বিনয়বাবু। সবাইকেই আপনার সন্দেহ, কিন্তু বিনয়বাবুকে আমি সন্দেহ করি না। আমি জানি তিনি আমার বিশেষ বন্ধু। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। সোহনলাল একটা সিগার ধরালো এবং বসন্ত টোস্ট ও পোচে সদ্যবহার করতে লাগলেন। হঠাৎ দরজার কাছে এক পিয়ন এসে বলল, বাবুজি টেলিগ্রাম। বসন্ত একটা গোটা এগ পোচ মুখে পুড়ে টেলিগ্রামের লেফাপা ছিঁড়ে জড়িত স্বরে বললেন, পুলিশ কমিশনারের টেলিগ্রাম। ব্যাপারটা কি? যে ছোড়ার আঘাতে ভুবনবাবু মারা পড়েছেন তার হাতলের উপরে কোনো আঙুলের দাগ আছে কিনা তা পরীক্ষা করবার জন্য ছোড়াখানা আমি যথাস্থানে পাঠিয়ে দিয়েছিলাম। মনে আছে তো? হ্যাঁ। পরীক্ষায় কিছু সাব্যস্ত হয়েছে কি? বসন্ত টেলিগ্রামখানার উপরে চোখ বুলিয়ে নিয়ে বললেন, ওহ, এই যে অভাবিত কাণ্ড। তার মানে? বসন্ত ইংরেজিতে লেখা সেই টেলিগ্রামখানা উচ্চ কণ্ঠে পাঠ করে যা শোনালেন, বাংলায় তার অর্থ দাঁড়ায় এই: ছোড়ার হাতলের উপরে আঙুলের ছাপ শনাক্ত হয়েছে। ভুবনচন্দ্র বিশ্বাস দাগী অপরাধী। জালিয়াতির জন্য সে 3 বৎসর জেলও খেটেছিল। সে আর কখনো জেল খাটেনি। ছোড়ার হাতলে তারই আঙুলের ছাপ আছে। ঠিক সেই সময় রত্নার কণ্ঠে দূর থেকে একটা আর্তনাদ ভেসে এলো। বসন্তবাবু! 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 বসন্ত এক লাফে উঠে দাঁড়িয়ে বললেন, এই যে রত্না দেবীর চিৎকার।
আসুন আসুন, শিগগিরই বাইরে আসুন। তারা দ্রুত পায়ে বাইরে গিয়ে শুনতে পেলেন বেগে ধাবমান একখানা মোটর গাড়ির শব্দ। রাস্তার উপরে এসে পড়ে বসন্ত বললেন, গাড়ির শব্দটা এলো বিনয়বাবুর বাড়ির দিক থেকে। শ্যামলবাবুর মোটরের গ্যারাজ ওখানেই। দৌড়ে আসুন, দেখা যাক শ্যামলের ডেমলারখানা ওখানেই আছে কিনা। বেগে ছুটতে ছুটতে তারা বিনয়বাবুর বাড়ির সামনে এসে পড়লেন, কিন্তু ডাকাডাকি করেও বিনয়বাবুর কোনো সারা শব্দ পাওয়া গেল না। গ্যারাজের সামনে গিয়ে বসন্ত দেখলেন তার দরজা খোলা এবং ভেতরে শ্যামলের গাড়ির কোনো চিহ্নই নেই। সোহনলালের হাত ধরে টেনে ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে বসন্ত বললেন, আর একটুও দেরি করা নয়, শ্যামল নিশ্চয়ই এই রত্নাদেবীকে নিয়ে সরে পড়েছে। চট করে আপনার গাড়িখানা বার করে ফেলুন তো। মোটর চলতে পারে, এখানে কেবল ওই একটি মাত্রই রাস্তা আছে। আমরাও শ্যামলের পিছনে পিছনে যাব। সোহন তার গাড়ি বার করতে দেরি করলে না। টপ করে চালকের আসনে বসে পড়ে সে বলল, কিন্তু শ্যামলের ডেমলার কোন দিকে গিয়েছে আমরা তা জানি না তো। বসন্ত গাড়ির ভিতরে বসে পড়ে বললেন, খুব সম্ভব কলকাতার দিকে। চালান গাড়ি। গাড়ি বেগে ছুটতে লাগলো। শ্যামলের গাড়ি প্রায় 10-12 মিনিট আগে বেরিয়ে গেছে। তার নাগাল ধরতে হলে আমাদের আরো তাড়াতাড়ি চালাতে হবে। সোহন গাড়ির বেগ বাড়িয়ে দিল। আরো তাড়াতাড়ি। গাড়ি ছুটল আরো তাড়াতাড়ি। ঘন্টায় 20, 25, 30 ক্রমে 40 মাইল বেগে মোটর ধাবমান হলো। আরো তাড়াতাড়ি চালাও, আরো তাড়াতাড়ি। দুর্ঘটনা হবে যে। হোক, যেমন করে পারি শ্যামলকে আজ ধরবই। গাড়ির বেগ ক্রমে উঠল ঘন্টায় 55 মাইলে। তখনও শ্যামলের গাড়ির কোনো পাত্তাই না পেয়ে বসন্ত বললেন, বেগ আরো কিছু বাড়িয়ে দিন। ঘন্টায় 60 মাইল। পথের দুপাশের গাছপালা, ঘরবাড়ি ও লোকজন বিদ্যুৎ বেগে কাছে এসেই আবার অদৃশ্য হয়ে যাচ্ছে পিছন দিকে। পথ দিয়ে আরও যেসব গাড়ি যাতায়াত করছিল সেগুলো কোনো ক্রমে এপাশে ওপাশে সরে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবল থেকে আত্মরক্ষা করলে। সামনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে গাড়ি চালাতে চালাতে সোহন বলল, ভুবনবাবুর ছোড়ার ওপরে কেবল তারই আঙুলের দাগ আছে। হ্যাঁ, তাই থাকবে বলেই আমারও সন্দেহ হয়েছিল। মানে আপনি কি বলতে চান? ভুবনবাবু আত্মহত্যা করেছেন? হ্যাঁ, দায়ে পড়ে। সোহন আর কিছু জিজ্ঞাসা করার সময় পেল না, কারণ প্রকাণ্ড একখানা লরি মোড় ফিরে প্রায় তাদের উপরে এসে পড়ল। সে কোনো রকমে সামলে নিয়ে পাশ কাটিয়ে আবার অগ্রগামী হলো। তাদের গাড়ি বেগে ছুটছে ছুটছে এবং ছুটেই চলেছে, তবু শ্যামলের গাড়ি দৃশ্যমান হলো না। বসন্ত ভাবতে লাগলেন, তাদের ফাঁকি দেবার জন্যে শ্যামলও কি তার গাড়ি অতিরিক্ত বেগে চালিয়ে দিয়েছে? হঠাৎ সোহন চেঁচিয়ে উঠল, এ কি ব্যাপার? এবং সঙ্গে সঙ্গে সে নিজের গাড়ি থামিয়ে দিল। পথের উপরে পড়ে রয়েছে একখানা লাল রঙের ডেমলার গাড়ির ধ্বংসাবশেষ। সেখানে জড়ো হয়েছে কৌতূহলী জনতা। একজন কনস্টেবলকেও দেখা গেল। বসন্ত গাড়ির ভিতর থেকে লাফিয়ে পড়ে বললেন, কতক্ষণ আগে এই ঘটনা ঘটেছে? মিনিট 10-12 হবে। গাড়ির লোকজনরা কোথায় গেল? গাড়ির ভিতরে লোকজন কেউ ছিল না। কি পাগলের মতো কথা বলছো? তবে গাড়ি চালাচ্ছিল কে? কেউ গাড়ি চালাচ্ছিল না। গাড়িখানা আপনি তীরের মতন ছুটে এসে ওই গাছটাকায় ধাক্কা মেরে ভেঙে গুঁড়ো হয়ে গেল। আমি এইখানেই দাঁড়িয়েছিলুম, সচক্ষে সব দেখেছি। বসন্ত হতভম্বের মতো সোহনের মুখের উপর দৃষ্টিপাত করলেন। ওহো, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? কি বুঝতে পেরেছেন? শ্যামল নিজেই নেমে পড়ে তার গাড়িখানাকে ধ্বংসের মুখে চালিয়ে দিয়েছে। এমন একখানা দামি গাড়িকে কেউ কখনো ওইভাবে নষ্ট করতে পারে? এছাড়া তার কাছে আর উপায়ও ছিল না। পাছে আমাদের হাতে ধরা পড়ে, সেই ভয়ে সে রত্নাকে নিয়ে গাড়ি থেকে নেমে পড়ে অন্য কোথাও সরে পড়েছে। বসন্ত চিন্তিত মুখে খানিকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। আপনার অনুমানই ঠিক বলে মনে হচ্ছে। শ্যামল যদি কোনো অলিগলির ভিতরে ঢুকে পড়ে থাকে তাহলে আজ আর তার খোঁজ পাওয়া অসম্ভব। আমরা কলকাতার কাছে এসে পড়েছি। শ্যামলও নিশ্চয় কলকাতায় গিয়ে গা ঢাকা দেবার চেষ্টা করবে। অতএব আমাদেরও এখন হাজির থাকতে হবে কলকাতাতেই। চলুন।
রাধাপুর থেকে বেরিয়ে গাড়ির গদিতে আরাম করে ঠ্যাসান দিয়ে বসে শ্যামল ডেমলারখানা ধীরে সুস্থে চালাচ্ছিল। জরুরি কাজে আজকে একবার কলকাতায় যেতে হবে। তার আজকের সকালটা খুব ভালো লাগছিল। রোদ এখনো তপ্ত হয়ে ওঠেনি, বাতাসেও পাওয়া যাচ্ছে স্নিগ্ধতার স্পর্শ। প্রায় নিজের অজ্ঞাতসারেই গুনগুন করে গান গাইতে গাইতে সে ভাবতে লাগলো, রাধাপুরে রত্নাকে একা ফেলে কলকাতায় তার বেশিক্ষণ থাকা চলবে না। রাধাপুর হচ্ছে বিপজ্জনক স্থান। রত্না বিপদে পড়তে পারে যে কোনো মুহূর্তেই। যদিও তার চারিদিকেই পুলিশের পাহারা আছে, কিন্তু পুলিশের সতর্কতার উপরে তার এতটুকুও বিশ্বাস নেই। এই তো বসন্তবাবুর প্রায় চোখের উপর থেকেই রত্নাকে ভুবন ধরে নিয়ে গিয়েছিল। বিনয়বাবু এখানে না থাকলে রত্নার ভাগ্যে যে কি হতো তা কিছুই বলা যায় না। হ্যাঁ, তাকে আজ রাত্রেই কলকাতা থেকে আবার ফিরে আসতেই হবে। আচম্বিতে তাকে পিছনে ফেলে তীর বেগে এগিয়ে গেল একখানা প্রকাণ্ড মোটর গাড়ি। তার জানালাগুলো পর্দা দিয়ে ঢাকা বটে, কিন্তু হঠাৎ পর্দা সরিয়ে বাইরে বেরিয়ে পড়ল যে মুখ, তা দেখেই শ্যামল অত্যন্ত চমকে উঠে সিধে হয়ে বসল। সে হচ্ছে রত্নার ভয়ার্ত এবং পাণ্ডুর মুখ। তৎক্ষণাৎ সে নিজের গাড়ির বেগ বাড়িয়ে দিল, কিন্তু আগেকার গাড়িখানা এমন অসম্ভব বেগে ছুটে যাচ্ছিল যে সে তার নাগাল ধরতে পারলে না। তারও গাড়ির বেগ ক্রমেই বেড়ে উঠল এবং বাড়তে বাড়তে অবশেষে দাঁড়ালো গিয়ে ঘন্টায় 60 মাইলে। মিনিটে মিনিটে মাইলের পর মাইল পার হয়ে দুখানা গাড়ি হু হু করে ছুটে চলল উল্কা বেগে। দাঁতে দাঁত চেপে শ্যামল আকুল কণ্ঠে বলে উঠল, হে ভগবান, হয় রত্না নয় মৃত্যু। পৃথিবীর সমস্ত দৃশ্যই লুপ্ত হয়ে গেল তার সামনে থেকে। তার বন্য দৃষ্টির সামনে এখন জেগে আছে খালি ওই অগ্রগামী গাড়িখানা। ধরতেই হবে, ওর নাগাল ধরতেই হবে। প্রাণপণে সে তার গাড়ির গতি আরো বাড়িয়ে তুলল। নিজের গাড়ির ডান দিকের দরজাটা খুলে ফেলল এক টানে। ধীরে ধীরে সে অন্য গাড়িখানার বাম পাশ দিয়ে অগ্রসর হতে লাগলো। তারপর দেখতে দেখতে দুখানা গাড়ি ঠিক পাশাপাশি হয়ে সমান বেগে ছুটতে লাগলো। তারপর শ্যামল যে কাণ্ড করল, উন্মত্ত ছাড়া তার কেউ করতে পারে না। কিছুমাত্র ইতস্তত না করেই হঠাৎ সে নিজের হুইল ছেড়ে দিয়ে এক লাফে পাশের গাড়ির পাদানির উপরে লাফিয়ে পড়ে সজোরে চেপে ধরল তার জানালাটাকে। তারপর চোখের নিমিষে দরজার হাতল ঘুরিয়ে সে হুমড়ি খেয়ে হুড়মুড় করে পাশের গাড়ির ভিতরে গিয়ে পড়ল। আড়ষ্ট হয়ে রত্না বসে আছে গাড়ির এক কোণে, এবং অন্য কোণে দেখা গেল আর একটা মূর্তিকে। উদ্ভ্রান্তের মতো তাদের দিকে তাকিয়ে সে বলে উঠল, আমি এসেছি রত্না, আমি এসেছি। তারপরেই সে তার চেতনা হারিয়ে ফেলল। পুলিশ কমিশনারের ঘরের ভিতরে বসে আছেন 3 জন লোক, স্বয়ং সুধাকান্ত চৌধুরী, বসন্ত এবং সোহনলাল। তাঁদের মুখের ভাব প্রশান্ত বটে, কিন্তু তাঁদের মনের ভিতর দিয়ে কোন ভাবের ঝড় বইছিল বাইরে থেকে দেখে কেউ তা বলতে পারবে না। খানিকক্ষণ পরে বসন্ত ধৈর্য হারিয়ে বললেন, এতক্ষণ কেটে গেল তবু এখনো কোনো খবর নেই। কলকাতার দিকে দিকে লোক পাঠানো হয়েছে, কিছু না কিছু খবর নিশ্চয়ই পাওয়া যাবে। আমি বিশ্বাস করি না। শ্যামলকে আপনি চেনেন না, তাই এ কথা বলছেন। শ্যামলকে আর আমি চিনি না? তুমি তাকে যখন এত বেশি চিনে ফেলেছো, তখন সময় থাকতেই তাকে গ্রেপ্তার করলে না কেন? তাকে গ্রেপ্তার করতে নিষেধ করেছেন তো আপনি। সুধাকান্তের 2 চোখ যেন কোনো গোপন কারণেই আনন্দে নৃত্য করতে লাগলো। তিনি হাসতে হাসতে বললেন, ওয়ারেন্টখানা কোথায় আছে? আমার পকেটেই। তাহলে এইবার তাকে গ্রেপ্তার করো। কি আশ্চর্য, শ্যামলের কোনো পাত্তাই নেই, তাকে গ্রেপ্তার করবো কেমন করে? এমন সময় একজন লোক ট্রের উপর চায়ের কেটলি, পেয়ালা ও কতকগুলো স্যান্ডউইচ নিয়ে ঘরের ভিতরে এসে দাঁড়ালো। বসন্ত, তোমরা আজকে অত্যন্ত বিচলিত হয়েছ বলে তোমাদের জন্য ব্যবস্থা করে রেখেছি। নাও, এগুলো সদ্ব্যবহার করতে দেরি করো না। বলে তিনি নিজের হাতেই কেটলি থেকে
3টে পেয়ালায় চা ঢেলে দিলেন। হঠাৎ টেলিফোনের ঘণ্টা বেজে উঠল। হয়তো যে সংবাদের প্রত্যাশা করা হচ্ছে, টেলিফোনে তারই বার্তা এসেছে। চা ও স্যান্ডউইচের কথা ভুলে বসন্ত তাড়াতাড়ি উঠে গিয়ে সাগ্রহে রিসিভারটা তুলে নিলেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি কথা বলছি। টেলিফোনের বার্তা শুনতে শুনতে তাঁর মুখের ভাব ক্রমেই আরও বেশি গম্ভীর হয়ে উঠল। সুধাকান্ত ও সোহনলাল চুপ করে বসে বসে বসন্তের মৌখিক ভাবের পরিবর্তন লক্ষ্য করতে লাগলেন। তারপর বসন্ত রিসিভারটা নিয়ে টেলিফোন যন্ত্রের উপরে রেখে কয়েকবার ওঠালেন ও নামালেন এবং আবার জিজ্ঞাসা করলেন, এইমাত্র ফোনে কে আমাকে ডেকেছে? ডাকটা কোথা থেকে এসেছে বলতে পারবেন? আচ্ছা, ধন্যবাদ। রিসিভারটা যথাস্থানে রেখে বসন্ত ফিরে এসে বললেন, কোনো অজানা বন্ধু আমাদের স্মরণ করেছেন। বড়বাজার এক্সচেঞ্জের পাবলিক টেলিফোন ব্যবহার করে তিনি আমাকে অতি ভদ্র ভাষায় জানিয়ে দিলেন যে আজ থেকে ঠিক 3 দিনের ভিতরে গড়ের মাঠের মনুমেন্টের ধাপের উপরে গোবিন্দ দাসের কোটি টাকার নোট যদি রেখে না আসা হয়, তাহলে রত্নাদেবীর 2 চোখ অন্ধ করে দেওয়া হবে। সর্বনাশ! এখন উপায়? সোহনবাবু, আমি বিনয়বাবুকে চাই। কেন? আমার দৃঢ় বিশ্বাস বিনয়বাবু এইসব ব্যাপারের সঙ্গে জড়িত আছেন। শ্যামলের সঙ্গে তিনি যেসব কথা বলছিলেন আমি নিজের কানে তা শুনেছি। সমস্ত রহস্যই তিনি জানেন। তাকে আমি গ্রেপ্তার করব বলে ভেবেছিলাম, কিন্তু তাড়াতাড়ি রাধাপুর থেকে চলে আসতে হয়েছে বলে তা পারিনি। সোহনবাবু, আপনি এখনই রাধাপুরে চলে যান। আপনার সঙ্গে একজন ইন্সপেক্টরও রাধাপুরে যাবে। বিনয়বাবুকে গ্রেপ্তার করে আপনি কলকাতায় নিয়ে আসুন। রাধাপুর এখান থেকে বেশি দূরে নয়। আপনি অনায়াসেই আজ সন্ধ্যার মধ্যে বিনয়বাবুকে এখানে এনে হাজির করতে পারবেন। তারপর সুধাকান্তের দিকে তাকিয়ে বললেন, আপনি কি বলেন স্যার? মামলার ভার দিয়েছি তোমার হাতে, তুমি যা ভালো বুঝবে তাই করবে। এখন বসে পড়ো। আরে স্যান্ডউইচ অপেক্ষা করছে, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। সময় থাকতে থাকতে এগুলোর একটা ব্যবস্থা করে ফেলো। খাবার খেয়ে ও চা পান করে সোহনলাল তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গেল। সোহনলালের সামনে আমি কিছু বললাম না বটে, কিন্তু রাধাপুরে সোহনলালকে না পাঠিয়ে অন্য কাউকে পাঠালে ভালো হতো না? কেন বলুন দেখি? সোহনলাল তো কলকাতা পুলিশের লোক নয়। তুমি ওর পরামর্শ নিতেই পারো, কিন্তু বড় কোনো কাজের ভার ওর হাতে না দিলেই ভালো। কিন্তু সোহনলাল আমার সঙ্গে রাধাপুরে গিয়েছিল। বিনয়বাবুকে সে চেনে, আর ওখানকার সবকিছুই তার নখদর্পণে। আমাকে এখন কলকাতাতেই থাকতে হবে, তাই ওকে রাধাপুরে পাঠালুম। কলকাতায় তখন সন্ধ্যার অন্ধকার নেমেছে। একজন ইন্সপেক্টরের সঙ্গে বিনয়বাবু বসন্তের ঘরে প্রবেশ করলেন। ইন্সপেক্টর বললে, সোহনলাল বাবু আজ রাত্রে রাধাপুরেই থাকবেন। নিজের মালপত্র আজ তাড়াতাড়ি তিনি নিয়ে আসতে পারেননি, সেগুলো নিয়ে তিনি কাল এসে আপনার সঙ্গে দেখা করবেন। আচ্ছা। ইন্সপেক্টর ঘর থেকে বেরিয়ে গেল। বসন্ত ফিরে বললেন, এই যে বিনয়বাবু, আপনার জন্যই আমি অপেক্ষা করছি, বসুন। আমাকে এভাবে কলকাতায় নিয়ে আসা হলো কেন? শ্যামলের সঙ্গে আপনার গলায় গলায় বন্ধুত্ব। তার কোনো কথাই আপনার কাছে গোপন নেই। আপনার মুখেই আমি তার সব কথা শুনতে চাই। কারোর ব্যক্তিগত গুপ্ত কথা ব্যক্ত করবার অধিকার আমার নেই। আপনি অন্যায় অনুরোধ করছেন বসন্তবাবু। আপনি জীবন দেখতে চান, তাই না বিনয়বাবু? জীবনের আর একটা দিক আমি আজকেই আপনাকে দেখাতে পারি। রত্নাদেবীকে আবার কে বা কারা চুরি করে নিয়ে গেছে। তারা কে এ কথা আপনি জানেন। আমার কাছে সব প্রকাশ না করলে আমি নিশ্চয়ই আজ আপনাকে গ্রেপ্তার করব। রত্নাদেবীকে আবার ধরে নিয়ে গেছে, এ খবর তো আমি এখনো পাইনি। কেবল তাই নয়, চোরেরা শাসিয়েছে যে গোবিন্দ দাসের কোটি টাকা যদি তাদের হাতে 3 দিনের মধ্যে ফিরিয়ে দেওয়া না হয়, তাহলে রত্নাদেবীকে তারা অন্ধ করে দেবে। ব্যস্তভাবে উঠে দাঁড়িয়ে বিনয়বাবু বললেন, আপনি সত্যি বলছেন? হ্যাঁ, এখন বলুন দেখি, শ্যামল কোথায় আছে? আমি জানি না। আজ ভোরবেলায় গাড়ি নিয়ে শ্যামলবাবু কলকাতায় চলে এসেছেন, কিন্তু তার ঠিকানা আমাকে বলে যাননি। কলকাতায় তার বাড়ি আছে? বলতে পারি না। রত্নাদেবী কোথায়? তাও তো আমি জানি না। শ্যামল সম্বন্ধে আর সব কথাই আপনি তো জানেন? নিশ্চয়ই নয়, কোনো কোনো কথা তিনি
আমার কাছে বলেছেন বটে, কিন্তু অনেক কথাই প্রকাশ করেনি। তবে আমাকে শ্যামলবাবুর অনুগত বলতে পারেন বটে। আর রত্না দেবীকে আবার যে চুরি করবার চেষ্টা হবে, এটাও আমি আগে থাকতে আন্দাজ করতে পেরেছিলাম। আন্দাজ করতে পেরেছিলেন? কেমন করে? সেটা বলতে আমার আপত্তি নেই। কাল রাত্রে টেলিফোনের ঘন্টা বেজে উঠল। রিসিভারটা তুলে নিয়ে বসন্ত বললেন, হ্যালো, হ্যাঁ, কাকে চাই? হ্যাঁ, তিনি এখানেই আছেন। মুখ ফিরিয়ে তিনি বললেন, বিনয়বাবু, আপনার ফোন। বিনয়বাবু বিস্মিতভাবে রিসিভারটা গ্রহণ করে বললেন, শ্যামলবাবু ফোন করছেন, জরুরি দরকার, আমাকে এখনই যেতে হবে, কিন্তু আমি একটু পরেই আবার এখানে ফিরে আসব। শুনুন শুনুন। কিন্তু ততক্ষণে বিনয়বাবু ঘরের ভিতর থেকে অদৃশ্য হয়েছেন। বসন্ত এক লাফে ঘরের বাইরে গিয়ে পড়ে চিৎকার করে বললেন, এই সিপাই, পাকড়ো পাকড়ো! প্রৌঢ় বিনয়বাবুর তৎপরতা বিস্ময়জনক। একটা পাহারাওয়ালা দুহাত ছাড়িয়ে তাকে ধরবার চেষ্টা করল, কিন্তু বিনয়বাবু সুকৌশলে সমস্ত বাধা এড়িয়ে একেবারে ফটক পেরিয়ে অতি দ্রুত পায়ে রাস্তায় গিয়ে পড়লেন। ফটকের পাশেই পুলিশের একখানা গাড়ি দাঁড়িয়েছিল। তার পাশ দিয়ে দৌড়াতে দৌড়াতে বসন্ত রিভলভার বার করে চিৎকার করে উঠলেন, থামুন বিনয়বাবু, নইলে আমি এই গুলি করলুম। তিনি পলায়মান মূর্তির পায়ের দিকে লক্ষ্য করে রিভলভার ছুঁড়তে গেলেন, কিন্তু ঘোড়া টেপবার আগেই কোথা থেকে আরেকটা রিভলভারের শব্দ হলো এবং পর মুহূর্তেই বিনয়বাবু দুই হাতে তার মাথা চেপে ধরে শটান পথের উপরে পড়ে গেলেন। বিনয়বাবুর শখ হয়েছিল জীবন দেখবার জন্য, কিন্তু তার বদলে দেখলেন তিনি মৃত্যুকেই। বিনয়বাবুর মৃতদেহের পাশে দাঁড়িয়ে বসন্ত চতুর্দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করতে লাগলেন। তিনি তো রিভলভার ছোড়েননি, তবে কে করল এই কাজ? একখানা সাদা রঙের মোটর এইমাত্র এখান দিয়ে বেগে চলে গিয়েছে বটে। এখনো দূরে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে সেই গাড়িখানা। বসন্ত ছুটে এসে পুলিশের গাড়িতে উঠে পড়লেন এবং চালককে বললেন, ওই সাদা গাড়িখানার পিছনে পিছনে চলো। সোজা পথ। পুলিশের গাড়িখানা তীর বেঁকে গিয়ে গেল বটে, কিন্তু খানিকক্ষণ পরে সাদা গাড়িখানার আর কোনো সন্ধান পাওয়া গেল না। রাস্তার চৌমাথা, সেখানে দাঁড়িয়েছিল একজন ট্রাফিক কনস্টেবল। গাড়ির ভিতর থেকে মুখ বার করে বসন্ত জিজ্ঞেস করলেন, এখান দিয়ে কোনো সাদা মোটর যেতে দেখেছো? হ্যাঁ হুজুর, গাড়িখানা এগিয়ে গিয়ে ওই রাস্তার ভেতর ঢুকে গেল। আবার ছুটল গাড়ি। কনস্টেবলের নির্দেশ মতো ডান দিকের সেই রাস্তায় ঢুকে কিছু দূর অগ্রসর হয়েই দেখা গেল একখানা মাঝারি আকারের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সেই সাদা গাড়িখানা, কিন্তু গাড়ির ভিতরে কেউ নেই। বসন্ত রাস্তায় নেমে পড়লেন। সেই বাড়িখানার সদর দরজা ভিতর থেকে বন্ধ। বাড়িখানার সব জানলা অন্ধকার। দেখলে মনে হয় তার মধ্যে জনপ্রাণী নেই। দরজার উপরে সজোরে ধাক্কা মারতে মারতে বসন্ত কয়েকবার চিৎকার করে ডাকলেন, কিন্তু কারো টু শব্দ পর্যন্ত পাওয়া গেল না। পুলিশের গাড়ির ভিতরে দুজন পাহারাওয়ালা ছিল। বসন্তের ডাক শুনে তাঁরাই কাছে গিয়ে দাঁড়ালো। দরজার উপরে লাথি মারো, দরজাটা ভেঙে ফেলো। দুজন পাহারাওয়ালার ঘন ঘন পদাঘাতের ফলে দরজার ভিতরের আগুনটা ভেঙে গেল। এক হাতে রিভলভার আর এক হাতে টর্চ নিয়ে বসন্ত বাড়ির ভিতরে প্রবেশ করে বললেন, তোমরা আমার সঙ্গে এসো। একটু এগিয়েই পাওয়া গেল দোতলায় উঠবার সিঁড়ি। একজন পাহারাওয়ালাকে সিঁড়ির তলায় দাঁড় করিয়ে রেখে আর একজনকে সঙ্গে নিয়ে বসন্ত আগে একতলার ঘরগুলোর ভিতরে উঁকি মেরে দেখতে লাগলেন, কিন্তু সেখানে কাউকে দেখা গেল না। বাড়ির পিছন দিকে গিয়ে বসন্ত আবিষ্কার করলেন খিড়কির দরজাটা খোলা। তিনি হতাশভাবে বললেন, সাদা গাড়িতে চড়ে যারা এখানে এসেছিল নিশ্চয়ই তারা খিড়কি দিয়ে সরে পড়েছে। চলো এখন ওপরটা একবার দেখে আসি। পাহারাওয়ালাকে সঙ্গে নিয়ে বসন্ত অত্যন্ত সন্তর্পণে দোতলার উপরে গিয়ে দাঁড়ালেন। বারান্দা দিয়ে কয়েক পা অগ্রসর হয়েই বাঁদিকে পাওয়া গেল একটা ঘর। তার দরজা খোলা, কিন্তু ভিতরে ঘুটঘুট করছে অন্ধকার। রিভলভারটা উদ্যত করে টর্চের চাবি টিপে বসন্ত খুব সাবধানে ঘরের ভিতরে উঁকি মেরে দেখলেন এবং তারপর সচমকে বলে উঠলেন, এ কি দৃশ্য! প্রায় মিনিট খানেক বিস্ফারিত চোখে মেঝের দিকে তাকিয়ে থেকে বসন্ত ঘরের ভিতরে প্রবেশ করলেন।
তারপর সুইচ টিপে আলো জ্বেলে দিলেন। ঘরের মেঝের উপরে নানা ভঙ্গিতে নিশ্চেষ্ট হয়ে পড়ে আছে চারটে মনুষ্য মূর্তি। তাদের দিকে তাকিয়ে বসন্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। হঠাৎ একটা মূর্তি অস্ফুট স্বরে আর্তনাদ করে নড়ে উঠল। তৎক্ষণাৎ তার হাতে হাতকড়া পরিয়ে দেওয়া হলো। তারপর এগিয়ে গিয়ে বসন্ত প্রত্যেক মূর্তিটা পরীক্ষা করে দেখলেন। আরো দুটো মূর্তির জ্ঞান নেই বটে, কিন্তু তাদের দেহে প্রাণ আছে। একটা লোক মরে একেবারে কাঠ হয়ে গিয়েছে। প্রত্যেক দেহের ভিতরে তল্লাশ করে পাওয়া গেল রিভলভার। সেগুলো হস্তগত করে একটা রিভলভার সঙ্গী পাহারাওয়ালার হাতে দিয়ে বসন্ত বললেন, ঘরের ভিতর দিয়েই আর একটা দরজা রয়েছে দেখছি, আগে ও ঘরটা আমি দেখে আসি। দরজাটা বন্ধ ছিল না। পাশের ঘরে ঢুকে আলো জ্বেলে দিয়ে বসন্ত দেখলেন সেখানে কোনো লোক নেই, কিন্তু মেঝের উপরে পড়ে আছে একটা সাদা জিনিস, একটা রুমাল। বসন্ত রুমালখানা তুলে নিয়ে পরীক্ষা করলেন। তার এক কোণে বোনা রয়েছে দুটো অক্ষর, রত্না। তাহলে রত্না দেবীকে চুরি করে এখানেই নিয়ে আসা হয়েছিল, কিন্তু রত্নার রুমাল রয়েছে এখানে, সে গেল কোথায়? আর এই গুন্ডার মতো চারটে লোকই বা কে? কারা? কার কবলে পড়ে এদের এমন অবস্থা হয়েছে? দুজনের চোয়ালে তো দেখছি প্রচন্ড ঘুষির চিহ্ন। এসব যে রত্না দেবীর কীর্তি নয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে কি রত্না দেবীকে কেউ উদ্ধার করেছে? মনের ভিতরে জাগলো বটে প্রশ্নগুলো, কিন্তু মনের ভিতর থেকে কোনো উত্তরই বসন্ত পেলেন না। তারপর তিনি বাড়ির অন্য ঘরগুলো খুঁজে দেখলেন, কেউ কোথাও নেই। বসন্ত পাহারাওয়ালাকে ডেকে বললেন, তোমরা দুজনে এখানেই পাহারা দাও, একজন ওপরে আর একজন একতলায়। আমি এখনই থানায় গিয়ে আরো লোকজন পাঠিয়ে দিচ্ছি। তাহলে রত্নাকে কেউ উদ্ধার করেছে? রুমালের সূত্র দেখে তো তাই মনে হয়, কিন্তু কেই বা তাকে হরণ করলো আর কেই বা উদ্ধার করলো সেটাই তো আন্দাজ করতে পারছি না। এমন সময় একজন লোক ঘরের ভিতরে এসে বললে, বসন্তবাবু, রাধাপুর থেকে আপনার নামে এই টেলিগ্রামখানা এসেছে। টেলিগ্রামে লেখা ছিল, শ্যামলবাবুর সঙ্গে রত্নাদেবী নিরাপদে ফিরে এসেছেন। সোহনবাবু গ্রেপ্তার করেছেন শ্যামলবাবুকে। তিনি আপনার সঙ্গে এই সম্বন্ধে পরামর্শ করতে চান। সুবোধ। যা ভেবেছিলাম ঠিক তাই। যে গৌরব তোমার প্রাপ্য সেটা সোহনলাল লাভ করল। সে নিশ্চয়ই খুব সুচতুর। নিশ্চয়ই নিশ্চয়ই। জাভার পুলিশের কাছে টেলিগ্রাম করে জেনেছি, সেখানেও সকলের মুখে মুখে ফেরে তার চাতুর্যের খ্যাতি। এ মামলায় আমি কেবল নির্বোধ বলে প্রমাণিত হয়েছি। সোহনলালও সুচতুর, শ্যামলও কম চতুর নয়। তার চাতুর্যের আরও কিছু ইতিহাস আমি তলে তলে সংগ্রহ করেছি। সুধাকান্ত মুখ টিপে ব্যঙ্গের হাসি হেসে বললেন, শ্যামলের কথা তো আগেই তোমাকে আমি বলেছি। বসন্ত উঠে দাঁড়িয়ে বললেন, কিন্তু তার সমস্ত গুপ্ত কথা আপনিও আমাকে জানাননি। আচ্ছা, রাধাপুর থেকে ফিরে এসে সব কথাই আপনাকে খুলে বলবো। এখন আমি চললুম। খুব ভোরে বসন্ত মোটরে চেপে রাধাপুরের দিকে যাত্রা করলেন। তার মন আজ খুব খুশি। যেসব সূত্র জট পাকিয়ে মামলাটাকে জটিল করে তুলেছিল সেগুলো এখন আলাদা আলাদা করে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। নৌকা প্রায় ঘাটের কাছে এসে পড়েছে। বিপদের সম্ভাবনা এখন নেই বললেই চলে। লন্ডনের বিখ্যাত স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশের কার্যপদ্ধতির সঙ্গে পরিচিত হবার জন্য তার মনে অনেক দিনের উচ্চাকাঙ্ক্ষা। পুলিশ কমিশনার অঙ্গীকার করেছেন এই মামলাটার কিনারা করতে পারলে তিনি তাঁর জন্যে একটা লম্বা ছুটির ব্যবস্থা করে দেবেন। আজকেই যে এই মামলার একটা কিনারা হয়ে যাবে সে বিষয়ে কোনো সন্দেহই নেই। বসন্ত মনের আনন্দে উপরি উপরি 3টে সিগারেটকে পুড়িয়ে ছাই করে ফেললেন। সোহনলাল জাভার একজন নামজাদা ব্যক্তি। কলকাতার এই মামলাটার সমস্ত বিজয় গৌরবও
আজ সে অর্জন করতে চায়। শ্যামল নামজাদা হবার জন্য ব্যস্ত নয়। ইচ্ছে করলে সেও খুব নাম কিনতে পারত, কিন্তু সে তা চায় না। সে চায় ডুবে ডুবে জল খেতে, অগাধ জলের মকরের মতো। মোটর যথাসময়ে রাধাপুরের ভিতরে প্রবেশ করল। গাড়ি থেকে নেমেই তিনি দেখলেন গাড়ি বারান্দার তলায় হাসি মুখে দাঁড়িয়ে আছে সোহনলাল। প্রিয় বসন্তবাবু, কাল রাত্রেও আপনি এলেন না দেখে আমি ভেবেছিলাম আপনি আর এখানে আসবেন না। আপনার টেলিগ্রাম পেয়েছিলাম, তাই কাল আসতে পারিনি অনেক রাতে। কিন্তু শ্যামলকে তো আপনি গ্রেপ্তার করেছেন, এখন আর বেশি তাড়াহুড়োর দরকার কি? ধন্য সোহনবাবু, আপনি আমার অভিনন্দন গ্রহণ করুন। ধন্যবাদ। রত্নাদেবী ভালো আছেন তো? নিশ্চয়ই, তার জন্য আর দুশ্চিন্তার কোনো কারণই নেই। এখন চলুন আমরা লাইব্রেরি ঘরের ভেতরে যাই। লাইব্রেরির ভিতরে প্রবেশ করে টেবিলের দুই ধারে দুইজনে মুখোমুখি বসে পড়লেন। এইবারে সব কথা শুনবার জন্য আমার মন অধীর হয়ে উঠেছে। কোন কোন সূত্র ধরে আপনি কি কি করেছেন আমার কাছে তা খুলে বললে বাধিত হব। কেমন করে আপনি শ্যামলকে গ্রেপ্তার করলেন? রত্নাদেবীকে সঙ্গে নিয়ে শ্যামল নিজেই এখানে এসে হাজির হয়েছে। আশ্চর্য, কিন্তু সত্যি কথা, সে পরম শান্তভাবে এখানে এসে রত্নাদেবীকে আমার হাতে সমর্পণ করল। তারপর ব্যঙ্গের হাসি হাসতে হাসতে আমার সামনে দাঁড়িয়ে নিশ্চিন্ত মুখে একটা সিগারেট ধরিয়ে ফেলল। শ্যামলের ওই হাসি আমি খুব চিনি, ও দেখলেই বিষম রাগ হয়। তারপরই বুঝে আপনি তাকে গ্রেপ্তার করলেন? হ্যাঁ, কিন্তু তখনও সে বিচলিত হলো না। অত্যন্ত সহজভাবেই বলল, আমার হাতে হাত করাটা একটু আলতোভাবে পড়াবেন, আমার কবজিটা জখম হয়েছে। দেখলাম সত্যিই তাই। শ্যামলের নিজের দলের লোকেরা বিশ্বাসঘাতকতা করে গুপ্তধন আর রত্নাদেবীকে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করেছিল, আর শ্যামলকে তাদের সঙ্গেই লড়াই করতে হয়েছিল বাধা দেবার জন্যে। সোহনবাবু, এরকম ছাড়া ছাড়া ভাবে না বলে সব কথা আপনি গুছিয়ে বলুন। গুছিয়ে বলবার বেশি মাল মশলা কিছুই নেই। সাদা সবার কে? শ্যামল নিজে। কিন্তু রাত্রে তার আবির্ভাবের কারণ কি? কারণ লোককে ভয় দেখানো। ধ্বংসস্তূপের ভিতর গুপ্তধন আছে এই ভুল ধারণার বশবর্তী হয়ে রাত্রে সেখানকার নানা জায়গার মাটি খুঁড়ে দেখা হতো। কৌতূহলী লোকেদের তফাতে রাখবার জন্য শ্যামল অলৌকিক সাদা সাওয়ারের ভূমিকায় অভিনয় করত। কিন্তু লোকেও বলে, আর ভুবনবাবুর মুখে কথা শুনেছি, যে সাদা সওয়ার চোখের সামনে অদৃশ্য হয়ে আবার যখন খুশি দৃশ্যমান হতো। এর কারণ কিছু অনুমান করতে পেরেছেন? ওইখানেই কেমন একটা ধাঁধা থেকে গিয়েছে। কিন্তু আদালত তো আর ধাঁধার কথা শুনবে না। যা কিছু সব আপনাকে প্রমাণ করতে হবে। এই মামলায় আপনি আমার উপর টেক্কা মেরেছেন, তবু আপনার সুবিধের জন্য রহস্যটা আমি পরিষ্কার করে দিতে পারি। সাদা সওয়ারের গায়ে ছিল একটা সাদা জামা, কিন্তু তার সঙ্গে থাকতো একখানা কালো র্যাপার। রাত্রের অন্ধকারে সে যখন সাদা জামা গায়ে দিয়ে বাইরে চলাফেরা করত, তখন সকলেই তাকে দেখতে পেত। তারপর অদৃশ্য হবার দরকার হলে সে গায়ে মুড়ি দিত সেই কালো র্যাপারখানা। রাতের অন্ধকারের সঙ্গে তার র্যাপারের কালো রং একেবারে মিলিয়ে যেত। ধন্যবাদ বসন্তবাবু, একটা জটিল সমস্যার সমাধান করে আপনি আমার বড় উপকার করলেন। না সোহনবাবু, এখনো আর একটা মস্ত সমস্যা আছে। যে ছোড়াতে ভুবন মারা পড়ে, তার উপরে তার নিজের আঙুলের ছাপ ছিল কেন? কারণ সে আত্মহত্যা করেছিল। অসম্ভব। সে আত্মহত্যা করবে কেন? বিশেষত রত্নাদেবীর বাড়িতে এসে তার আত্মহত্যা করার মানেই হয় না। আর তার আত্মহত্যার পূর্ব মুহূর্তেই বিনয়বাবুই বা ঘরের আলো নিভিয়ে দিয়েছিলেন কেন? আদালতে এসব প্রশ্নের কি উত্তর দেবেন আপনি? ঠিক বলেছেন, এসব কথা তো আমি এতক্ষণ ভেবে দেখিনি। আপনি এসব সমস্যার সমাধান করে দিতে পারবেন? পারবো বলেই মনে করি। এই বলে বসন্ত উঠে দাঁড়িয়ে আবার বললেন, আমি এখন থানায় ফোন করে শ্যামলকে এখানে আনাতে চাই। সেই জন্যে আপনাকে কিছুমাত্র মাথা ঘামাতে হবে না। সুবোধ বাইরেই আছে, আমি তাকে এক্ষুনি থানায় পাঠিয়ে দিচ্ছি। আপনি 1 মিনিট অপেক্ষা করুন। সোহনলাল গাত্রোত্থান করে ঘর থেকে বেরিয়ে গেল। বসন্তের মুখে ফুটল রহস্যময় হাসি। নিজের মনে মনেই তিনি বললেন,
নৌকোকে এখন ঘাটে ভিড়োবার সময় হয়েছে। ঘরের ভিতরে পুনঃপ্রবেশ করে সোহনলাল বলল, শ্যামলকে নিয়ে আসবার জন্য সুবোধ এক্ষুনি থানায় চলে গিয়েছে। হ্যাঁ, উত্তম। সোহনবাবু, আপনি মামলাটাকে মন্দ খাড়া করেননি, এজন্য আপনার বাহাদুরি স্বীকার করছি। তারপর সোহনলালের কাঁধের উপরে ডান হাত রেখে বসন্ত আবার বললেন, প্রিয় সোহনলাল, আমি এখন তোমাকে গ্রেপ্তার করতে চাই। সেই মুহূর্তেই বসন্ত মাথার উপরে অনুভব করলেন ভীষণ এক আঘাত, এবং সঙ্গে সঙ্গে তার সমস্ত অনুভূতি বিলুপ্ত হয়ে গেল। সর্বপ্রথমে বসন্তের দৃষ্টি আকর্ষণ করল দেওয়ালের উপরে আড়াআড়ি ভাবে রাখা দুখানা সেকেলে তরবারি। এই দুখানা তরবারি আগেও দেখেছেন তিনি, কিন্তু কোথায়? ভাবতে ভাবতে তার মনে পড়ল রত্নাদেবীর লাইব্রেরি ঘরের দেওয়ালের উপরে এই তরবারি দুখানাকে তিনি আগেও দেখেছেন কয়েকবার। আর কিছু তার মনে পড়ছে না। বসন্ত আবার দুই চোখ বন্ধ করে ফেললেন। তারপর আবার তাকিয়ে দেখলেন তাঁর দৃষ্টির সামনে জ্বলজ্বল করছে সোহনলালের দুটো ক্রূর ও হিংস্র চক্ষু। তারপরেই তিনি শুনতে পেলেন সোহনলালের কণ্ঠস্বর, মামলাটাকে আমি মন্দ খাড়া করিনি। কি বলো বসন্ত? বসন্ত তৎক্ষণাৎ সচেতন হয়ে উঠে চারিদিকে তাকিয়ে দেখলেন, হ্যাঁ, তিনি রত্নাদেবীর লাইব্রেরি ঘরেই বসে আছেন বটে। আড়ষ্টভাবে বসে আছেন একখানা কাঠের চেয়ারের উপরে, এবং শক্ত দড়ি দিয়ে তার সর্বাঙ্গ বেঁধে ফেলা হয়েছে চেয়ারের সঙ্গে। বাম পাশে তাকিয়ে দেখলেন সেই রকম বন্দি অবস্থায় সুবোধ বসে আছে আর একখানা চেয়ারের উপরে। তারপর ধীরে ধীরে মুখ ফিরিয়ে তিনি ডান পাশে তাকিয়ে দেখলেন সেখানেও একখানা চেয়ার, তার উপরে বসে রত্নাদেবী, তাঁরও সর্বাঙ্গ দড়ি দিয়ে বাঁধা। ঘরের আর এক কোণে নির্বিকারভাবে বসে আছে গুন্ডার মতন দেখতে আর একটা লোক। বাঁ হাতের চেটোর উপরে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে সে সুকা প্রস্তুত করছিল আপন মনে। তারপর তিনি তাকালেন ঘরের উপর দিকে। সেখানে জ্বলছে উজ্জ্বল বৈদ্যুতিক বাতি। তিনি রাধাপুরে এসেছেন সকালবেলায়, আর এখন কি সন্ধ্যা উতরে গেছে? এতক্ষণ তিনি অজ্ঞান হয়েছিলেন, কি আশ্চর্য মতপরম! বন্ধুবার বসন্ত বাবু, আশা করি আপনি এতক্ষণে মাথার আঘাতটা সামলে নিতে পেরেছেন। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু প্রিয় সোহনলাল বাবু, আপনার এই কৌতুকাভিনয়ের আসল উদ্দেশ্যটা কি? কৌতুকাভিনয়? ভুল বন্ধু, ভুল। আপনাকে আর সুবোধকে এখনই পরলোকে পাঠাবার ব্যবস্থা করা হবে। টেলিগ্রাম করে ফাঁদে ফেলবার জন্য আপনাকে যে এখানে ডেকে আনা হয়েছে, তাও কি আপনি বুঝতে পারেননি? পেরেছি প্রিয়বর, পেরেছি। নাটকের চরম দৃশ্যে কি হতে পারে সেটা আগেই আমি আন্দাজ করে নিয়েছিলাম। তুমি যে জাভা পুলিশের কর্মচারী নও, তুমি যে সেখানকার ফেরারি আসামি, এসব তথ্য সংগ্রহ করেই আমি এখানে পদার্পণ করেছি। তুমি যখন নির্বোধের মতো বকবক করে আমাকে রূপকথা শোনাচ্ছিলে, তখন পকেটের ভিতরে আমার হাত ছিল রিভলভারের ঘোড়ার উপরে। তোমাকে যখন গ্রেপ্তার করতে যাই, তখনও আমি প্রস্তুত ছিলুম, কিন্তু ওই দুশ্মন চেহারার লোকটা যে পেছন থেকে অতর্কিতে আমাকে আক্রমণ করবে, এতটা আমি আন্দাজ করতে পারিনি। মাঝে মাঝে আমরা সকলেই ভুল করে ফেলি, না বসন্ত? ঠিক। এরপরেও যথাসময়ে তুমিও যে কোনো মারাত্মক ভুল করে বসবে, এ বিষয়েও আমার কিছুমাত্র সন্দেহ নেই। তারপর কি হবে জানো? তোমাকে ফাঁসি কাঠের দোলনায় তুলতে হবে। কথা বলতে বলতে বসন্ত মনে মনে ক্রমাগত নড়াচড়া করছিলেন। মুক্তি লাভের উপায় কি? পুলিশ কমিশনারের আগ্রহ দেখে সোহনলাল সম্বন্ধে সমস্ত রহস্য তিনি তার কাছে উদ্ঘাটিত করে এসেছেন। বসন্তের কাছ থেকে খবর পেতে দেরি হলে সেখান থেকে সাহায্য আসবার যথেষ্ট সম্ভাবনা আছে।
কিন্তু সোহনলাল কি বেশি বিলম্ব করবে? তার দুই চোখ দিয়ে ফুটে বেরুচ্ছে নির্মম হত্যাকারীর দৃষ্টি। সোহনলাল বলল, কিন্তু বসন্ত, এটা তুমি বলতে বাধ্য যে শ্যামলের বিরুদ্ধে আমি একটা ভালো মামলা সাজাতে পেরেছি। মোটেই নয়, মোটেই নয়। এমন দুর্বল মামলা আমি আগে কখনো দেখিনি। বেশ, ফলে না পরিচয়তে। এখন শোনো, চন্দ্রকান্ত চন্দ্রকে জমালয়ে প্রেরণ করেছি আমি নিজেই, কারণ আমার লোক হয়েই আমাকে সে ঠকাতে চেয়েছিল। ভেবেছিল আমার চোখে ধুলো দিয়ে সে একসঙ্গে রত্না আর গুপ্তধন হস্তগত করবে। তারপর রত্নার ঘরের জানলা লক্ষ্য করে সেই রিভলভার ছোড়ার ব্যাপারটা, ভুবন সে কাজ করেছিল আমার নির্দেশেই। আমি ঠিক আন্দাজ করেছিলাম যে সরাসরি রত্নার উপরে আক্রমণের চেষ্টা হলে তুমি ভয় পেয়ে তপবনের ভিতরেই আড্ডা গাড়বার চেষ্টা করবে। তার মানে তোমার সঙ্গে থাকবো আমিও। বাড়ির ভেতরে থাকবার সুযোগ পেলে আমার অনেক সুবিধা হবে। সেখানে ভুবনের সাহায্যে তোমাকেও আমি পথ থেকে সরাবার ব্যবস্থা করেছিলাম, কিন্তু তখনও তোমার কাল পূর্ণ হয়নি বলে তোমার বদলে মরতে হলো মনমতকে। তারপরে গুপ্তধনের লোভে ভুবনও বিশ্বাসঘাতক হয়ে দাঁড়ায়। সে আমার হুকুম না মেনে রত্নাকে হরণ করে। তারপর সে রত্নাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এর মধ্যে নিশ্চয় শ্যামল আর বিনয়ের কারচুপি আছে। তখন হাটে হাড়ি ভেঙে গেছে দেখে ভুবন অত্যন্ত ভীত হয়, কারণ সে বেশ বুঝে নিয়েছিল যে তাকেও আমি হত্যা করব চন্দ্রকান্তের মতো। তারপর ঠিক কি হয় ভিতরের ব্যাপারটা আমি পরিষ্কার বুঝতে পারিনি। আন্দাজে কেবল এটুকু বলতে পারি, বিনয়ের সাহায্যে শ্যামল তাকে প্ররোচিত করে আমাকে হত্যা করবার জন্য। তোমাদের উপস্থিতিতেই আকস্মিক অন্ধকারের সুযোগ নিয়ে ভুবন আমাকে হত্যা করবার চেষ্টা করে। কিন্তু কেমন করে আমি বেঁচে গিয়েছিলাম সে কথা তোমাকে আগেই বলেছি। তবে একটা কথা এখনো তুমি জানো না। নিজেকে সামলে নিয়ে সেই মুহূর্তেই আমি দুই হাতে ভুবনের ছোড়া শুদ্ধ মুষ্টিবদ্ধ হাত চেপে ধরে অস্ত্রখানা তার বুকেই আমূল বসিয়ে দিয়েছিলাম। এই জন্যই ছোড়ার উপরে কেবল ভুবনেরই আঙুলের ছাপ পাওয়া যায়। চমৎকার সোহন, চমৎকার। তিনজন সাক্ষীর সামনে রোগীর মুখেই রোগের কাহিনী ব্যক্ত হচ্ছে। আমার বিরুদ্ধে কে সাক্ষী দেবে? তোমাদের দুজনকেই তো এখনই মহাপ্রস্থান করতে হবে। বাকি রইল কেবল রত্না। সে যদি আমাকে বিয়ে করতে রাজি হয় তাহলে তো সব মুশকিলই আসান হয়ে যাবে। নইলে সেও তোমাদের মহাপ্রস্থানের সঙ্গিনী হবে। ওই কামিনীর জন্য আমার কোনো আকিঞ্চনই নেই। আমি চাই কাঞ্চন, আমি চাই গোবিন্দ দাসের কোটি টাকা। বটে বটে, কিন্তু সে টাকা পাবে কেমন করে? তাও বলছি, কিন্তু আমার কাহিনীর আরো কিছু বাকি আছে, সেটুকু শুনে রাখো। আমার দলের দুজন লোক বিশ্বাসঘাতী হলো দেখে আমি আবার নতুন দল গড়ে তুলি। এক সন্ধ্যায় বনের ভিতর গিয়ে আমি তাদের বুঝিয়ে দিচ্ছিলুম কেমন করে রত্নাকে আবার চুরি করতে হবে। সেই সময় কাছের একটা ঝোপের আড়াল থেকে একটা ছায়ামূর্তিকে সরে যেতে দেখি। খুব সম্ভব সে পাদ্রী বিনয়। আমাদের কিছু কিছু কথা সে বোধহয় শুনতে পেয়েছিল। তখনই আমি মনে মনে তাকে প্রাণদণ্ড দিয়েছিলাম। তারপর তোমার নির্দেশে তাকে কলকাতায় পাঠিয়ে আমার বড় দুশ্চিন্তা হলো। সে পুলিশের কাছে নিশ্চয়ই আমার কথা ফাঁস করে দেবে। খুব দ্রুত মোটর চালিয়ে পুলিশের আগেই আমি কলকাতায় এসে হাজির হই। তারপর বিনয় বধের ব্যবস্থাটা পাকা করে ফেলি। কথা রইল আমার কয়েকজন লোক পুলিশের আস্তানার কাছে পাহারা দেবে। তারপর বিনয় এলেই শ্যামলের নামে তাকে ফোন করে রাস্তায় ভুলিয়ে নিয়ে আসবে। তারপর যা হয়েছিল তোমাকে আর তা বলার দরকার নেই। সমস্ত শুনে এখন তোমার হাসি পাচ্ছে বোধহয়। হাসি পাচ্ছে কি সোহন? মনে মনে আমি হাসছি, খুব হাসছি। বন্ধু, তোমার আসল স্বরূপ তখনই আমি জেনে ফেলেছিলাম। তাই নাকি? তাহলে তুমি হচ্ছে একটা নিরেট বোকা।
সব জেনেও তুমি হাত গুটিয়ে বসেছিলে? তোমাকে গ্রেপ্তার করবার আগে তোমার বিরুদ্ধে আমি আরো প্রমাণ সংগ্রহ করছিলাম। কিন্তু যেসব প্রমাণ কাজে লাগাতে পারবে না তা সংগ্রহ করেও কোনোই লাভ নেই। যাক, বাকি কথাও শুনে রাখো। গুপ্তধনের জন্য ঘটনাক্ষেত্রে অবতীর্ণ হবার আগে কলকাতায় আমার বাসায় একটি ছোট্টখাট্ট পরামর্শ সভার আয়োজন করেছিলাম। আমার সঙ্গে ভুবন আর চন্দ্রকান্তের উপস্থিত থাকবার কথা ছিল, কিন্তু ভুবন উপস্থিত থাকতে পারেনি। কে একজন অপরিচিত আগন্তুক এসে ভুবনকে অজ্ঞান করে ফেলে। আমাদের অজ্ঞাতসারেই তার স্থান গ্রহণ করে, কিন্তু আগন্তুক আমাকে চিনতে পারেনি, কারণ আমার মুখ রুমালে ঢাকা ছিল। কিন্তু তার আগমনে আমার একটা উপকার হয়। সিঁড়ি দিয়ে নামবার সময় তার পকেট থেকে পকেট বুক পড়ে যায়। তার ভিতরে জাভার গোয়েন্দা বিভাগের একখানা আইডেন্টিফিকেশন কার্ড ছিল। তার নামের জায়গাটা ছিল খালি। সেইখানে নিজের নাম বসিয়ে আমি জাভা পুলিশের লোক সাজি। বসন্ত, তুমি আরো কিছু জানতে চাও? না। তাহলে গোবিন্দ দাসের সেই ক্যাশ বাক্সটা বিনা বাক্য ব্যয়ে আমার হাতে সমর্পণ করো। তুমি তো জানোই ক্যাশ বাক্স আছে থানার মালখানায়। তুমি ইচ্ছা করলে ক্যাশ বাক্সটা এখনই এখানে আনাতে পারো। কেমন করে? টেলিফোনের রিসিভারটা আমি তোমার মুখের সামনে ধরছি। থানার অফিসারকে জানাও ক্যাশ বাক্সটা যেন তপবনের বাগানে আমার হাতে অর্পণ করা হয়। তোমাকে অতখানি আপ্যায়িত করবার ইচ্ছা আমার নেই। সাবধান বসন্ত, আগুন নিয়ে ছেলে খেলা করবার চেষ্টাও করো না। আগুন নিয়ে খেলা করতেই আমি ভালোবাসি। সোহন গম্ভীরভাবে এগিয়ে গিয়ে দেওয়ালের উপরে টাঙানো একখানা তরবারি হাত বাড়িয়ে নামিয়ে নিল। তারপর ফিরে অত্যন্ত কঠিন স্বরে বলল, বসন্ত, বলো, এখনো তুমি আমার কথা মতো কাজ করতে রাজি আছো কিনা? যদি নারাজ হও তাহলে আমি প্রথমেই কচ করে তোমার কানটা কেটে নেব। তারপরেও রাজি না হলে তোমার আর একটা কানও কাটা যাবে। তারপর তুমি একে একে হারাবে নাক, ঠোঁট, চোখ। তারপর চুপ কর শয়তান। সোহনলাল চকিতে তরবারির অগ্রভাগটা রত্নার গালের উপর টেনে দিল এবং দেখতে দেখতে তার গাল ও কলা বেয়ে রক্তধারা নেমে এসে জামা কাপড় ও রক্তাক্ত করে তুলল। নিষ্ফল আক্রোশে ফুলতে ফুলতে ও বাঁধন ছেড়বার ব্যর্থ চেষ্টা করতে করতে বসন্ত চেঁচিয়ে উঠলেন, কাপুরুষ, নরকে কীট, পুরুষদের ছেড়ে অসহায় নারীর উপরে অস্ত্রাঘাত। মাভো, পুরুষদের ছাড়বো না। আমি এখানে ছেলে খেলা করতে আসিনি। সেই ক্যাশ বাক্স আমার চাই চাই। বলো, এখনো বলো, তুমি আমার কথা মতো কাজ করতে রাজি আছো কি না? না না না, কিছুতেই না, কিছুতেই না। তাহলে এই তোমার ডান কানটা উড়ে গেল। সে তরবারি উঁচিয়ে বসন্তের সামনে গিয়ে দাঁড়িয়ে আবার বলল, ভগবানের দিব্যি, আমি যা বলছি তাই করব। তোর আবার ভগবান? নরকেও যে তোর ঠাঁই নেই। সোহনলাল বাম হাতে বসন্তের ডান কানটা টেনে ধরে তরবারি তুলল। ঠিক সেই সময়ে পিছনে একটা ভারী দেহ পতনের শব্দ হলো। চমকে পিছনে ফিরে সোহনলাল দেখল তার গুন্ডার মতো অনুচরটা মাথায় রিভলভারের হাতলের ঘা খেয়ে ঘরের মেঝে জ্ঞান হারিয়ে পড়ে আছে এবং দরজার কাছে হাসি মুখে দাঁড়িয়ে আছে শ্যামল, তার দুই হাতে দুটো রিভলভার। তুমি? তাছাড়া আর কে হবে? সোহনলালের হাত থেকে তরোয়ালখানা মাটির উপরে ঝনঝন শব্দে পড়ে গেল। দুটো রিভলভারই সোহনলালের দিকে উদ্যত করে আদেশের স্বরে শ্যামল বলল, শিগগিরই ওই দেওয়ালের কাছে গিয়ে আমাদের দিকে পিছন ফিরে দাঁড়াও। হ্যাঁ, ঠিক আছে। এবারে হাত দুটো তোলো ওপরে। হয়েছে, একটুও না নড়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকো। শ্যামল একটা রিভলভার নিজের পকেটের ভিতরে রেখে সোহনের দিকে এগিয়ে গেল। তারপর তার দুই পকেট হাতড়ে দুটো অটোমেটিক পিস্তল বার করল। সে দুটো নিজের এক একটা পকেটে রেখে সে বলল,
তুমি যদি কোনো রকম চালাকি করো তাহলে এখনই তোমাকে পাগলা কুকুরের মতো গুলি করে মেরে ফেলবো আমি। এতক্ষণ পরে সে ভালো করে ঘরের অন্যদিকে তাকানোর অবসর পেল। রত্নার মুখ দেখেই সে শিউরে উঠল। কয়েক মুহূর্ত নীরবে তার মুখের দিকে তাকিয়ে সে নির্মম কণ্ঠে বলল, তোমাকে আঘাত করেছে? দুরাত্মা তোমাকে আঘাত করেছে, তাই তো? আচ্ছা। তারপর সে ঘরের মেঝে থেকে সোহনলালের পরিত্যক্ত তরবারিখানা তুলে নিয়ে বন্দীদের দিকে এগিয়ে গেল এবং একে একে সকলের বাঁধন ক্ষিপ্র হস্তে ছিন্ন ভিন্ন করে দিল। হঠাৎ বসন্ত চিৎকার করে বললেন, হুঁশিয়ার শ্যামল বাবু! ইতিমধ্যে সোহনলাল ক্ষিপ্র হস্তে দেওয়ালের উপর থেকে অন্য তরবারিখানা টেনে নিয়ে বাঘের মতো শ্যামলের উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু বসন্তের সতর্কবাণী শোনার সঙ্গে সঙ্গেই শ্যামল স্যাঁত করে একদিকে সরে গিয়ে দাঁড়ালো। সোহনলালের ঊর্ধ্বনীত তরবারির প্রথম আঘাতটা লক্ষ্যচ্যুত হয়ে সশব্দে একটা টেবিলের উপরে গিয়ে পড়ল। তার পর মুহূর্তে শ্যামল দূর থেকে নিজেই হাতে তরবারিখানা এত জোরে সোহনকে লক্ষ্য করে নিক্ষেপ করল যে তরবারির একটা প্রান্ত তার গলার একদিক দিয়ে ঢুকে অন্যদিকে বেরিয়ে গেল। বিকট চিৎকার করে সোহনলাল সঙ্গে সঙ্গে ভূতলশায়ী হলো এবং তারপর ৩-৪ বার ছটফট করেই তার দেহ একেবারে আড়ষ্ট হয়ে গেল। ঘরের ভিতর থেকে তখন সোহনলালের মৃতদেহ এবং তার সঙ্গীর অচেতন দেহটা সরিয়ে ফেলা হয়েছে। শ্যামল একটু হেসে বলল, এইবারে তাহলে আমাদের পালা। কিন্তু শ্যামল বাবু, আপনি তো থানায় আটক ছিলেন, এখানে এলেন কেমন করে? আমার আসল পরিচয় দিয়ে আইডেন্টিফিকেশন কার্ড দেখবার পরে থানার অফিসার আমাকে মুক্তি দিয়েছেন। কেবল তাই নয়, এ বাড়ির চারিদিকেই এখন পুলিশের লোক পাহারা দিচ্ছে। আপনার আসল পরিচয়? আপনার আবার নতুন কিছু পরিচয় দেবার আছে নাকি? রত্নাদেবী, আপনি শ্যামল বাবুর আসল পরিচয় জানেন না। উনি হচ্ছেন আন্তর্জাতিক রাজনীতি ক্ষেত্রে একজন পদস্থ ডিটেকটিভ। নিজেকে লুকিয়ে সকলের অগোচরে ওকে কাজ করতে হয়। কর্তব্য পালন করবার জন্য ওকে পৃথিবীর নানা দেশেই ঘুরে বেড়াতে হয়েছে। ভারতের কোনো শত্রু রাজ্য থেকে প্রেরিত এক গুপ্তচর বোম্বাই শহরে ধরা পড়েছিল, কিন্তু তার গোপন অভিসন্ধি নিশ্চিতভাবে জানা যায়নি। সেই জন্যই ছদ্মবেশে ওকে বোম্বাইয়ের জেলখানায় কিছুকাল বাস করতে হয়েছিল। তাই বাইরের সকলেই জানতো উনি একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী। তাই অন্যান্য কয়েদিরাও অকপটে ওর সঙ্গে মেলামেশা করত। উনি সেখানে ছিলেন সেই গুপ্তচরের পেটের কথা আদায় করবার জন্য। শেষ পর্যন্ত উনি সফলও হয়েছিলেন। আমার আসল পরিচয় জানবার জন্য আপনাকে দেখছি অনেক গবেষণা করতে হয়েছে। সেটাই আমাদের কর্তব্য নয় কি? সদ্য স্বর্গগত না সদ্য নরকস্থ সোহনলাল সম্বন্ধে কানাঘুষোয় আমি কোনো কথা শুনেছিলাম। তাই কৌতূহলী হয়ে তার বাসায় এক পরামর্শ সভায় ছদ্মবেশে যোগ দেবার সুযোগ গ্রহণ করেছিল। তার অভিপ্রায় জেনে আসবার সময় আমি জাভা পুলিশের একখানা নামহীন আইডেন্টিফিকেশন কার্ড সেখানে ফেলে রেখে এসেছিল। তার মুখ কালো রুমালে ঢাকা ছিল। তখনও পর্যন্ত আমি সচক্ষে তাকে দেখিনি। পরে তাকে শনাক্ত করতে পারবো বলেই ওই কার্ডখানা তাকে উপহার দিয়েছিল। কারণ আমি নিশ্চয়ই জানতাম কার্ডখানা পরে সে নিজের কাজে ব্যবহার না করে ছাড়বে না। আমার অনুমান মিথ্যা হয়নি। পরে যখনই শুনলুম সে নাকি জাভা পুলিশের লোক, তখন থেকেই তার সম্বন্ধে আমার আর কোনো সন্দেহ থাকেনি। বিনয়বাবুর পরিণাম আপনি শুনেছেন কি? পরিণাম? কেন, কি হয়েছে? বসন্ত সংক্ষেপে বিনয়বাবুর কাহিনী বর্ণনা করলেন। শ্যামল কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর করুণ স্বরে বলল, হতভাগ্য বিনয়বাবু। যদিও তার চেহারা আর কোনো ব্যবহার হাস্যকর ছিল, কিন্তু খাঁটি মানুষ হিসেবে তিনি ছিলেন চমৎকার আর অত্যন্ত নির্ভরযোগ্য। এখানে একমাত্র তার কাছেই আমার আসল পরিচয়টা আমি প্রকাশ করতে পেরেছিল। পাদ্রী হয়েও তার মতন শখের গোয়েন্দাগিরি শেখবার জন্য আর কারুকেই আমি এমন আগ্রহ প্রকাশ করতে দেখিনি। তিনি আমার অনুগত শিষ্যের মতো হয়ে পড়েছিলেন। তার কাছ থেকে আমি অনেক মূল্যবান সাহায্য লাভ করেছিলাম।
লোকে যাতে আমাকে সন্দেহ করতে না পারে সেই জন্যই আমার সামনে তাকে শিখণ্ডীর মতো রেখেছিলাম। আমি নিজে আড়ালে থেকে তাকে দিয়ে অনেক কাজই করিয়ে নিয়েছি। আমার পরামর্শে তিনি ভুবনকে উত্তেজিত করে রত্নার বাড়িতে পাঠিয়ে আলো নিভিয়ে দিয়েছিলেন যথাসময়। কিন্তু আমরা ভেবেছিলাম এক, আর হলো আর এক ব্যাপার। সেইখানেই শয়তান সোহনলাল মারা না পড়ে প্রাণ দিতে হলো ভুবনকেই। আপনার কাছে আর একটা বিষয় জানবার আছে। রত্নাদেবীকে আপনি কোথা থেকে কেমন করে উদ্ধার করলেন? ভালো করে সব কথা পরে শুনবেন বসন্তবাবু, এখন কেবল 2-4টে ইঙ্গিত দিয়ে রাখি। রত্নাকে যখন মোটরে চুরি করে নিয়ে যাচ্ছিল তখন আমি নিজের গাড়ি থেকে তাকে দেখতে পেয়েছিলাম। তারপর আমার গাড়িখানাকে ধ্বংসের মুখে পাঠিয়ে আমি তাদের গাড়ির ভিতরে লাফিয়ে পড়ে অজ্ঞান হয়ে যাই। তারপর তারা আমাকে সেই অবস্থাতেই কি একটা ওষুধ খাইয়ে দীর্ঘকালের জন্য নিষ্ক্রিয় করে রেখেছিল। জ্ঞান ফিরে আসতে দেখি আমি কোনো অজানা বাড়ির একটা ঘরের মেঝেতে শুয়ে রয়েছি। তারপর পাশের ঘরে রত্নার সঙ্গে আরো কয়েকজন লোকের গলার আওয়াজ পাই আমি। তারা নিশ্চিন্ত ছিল আমার যে জ্ঞান হয়েছে সেটা কেউই সন্দেহ করতে পারেনি। তারপর আমি নির্ভর করলাম নিজের গায়ের জোর, বক্সিং আর জুজুৎসুর জ্ঞানের ওপরে। অতর্কিতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে দুজনকে বক্সিংয়ের নকআউট ব্লো মেরে আর একজনকে লাথি চালিয়ে চোখের নিমিষে মাটিতে পেড়ে ফেলি আমি। আর চতুর্থ ব্যক্তি ধরাশায়ী হয় জুজুৎসুর প্যাচে। তারপরে তারা গাত্রোত্থান করবার আগেই একখানা লোহার চেয়ার দিয়ে উপড়ি উপড়ি আঘাত করে 4 জনকেই একেবারে কাবু করে ফেলি আমি। তারপর রত্নাকে নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে একেবারে রাধাপুরে চলে আসি। সেখানে হাজির ছিল সোহনলাল। আমি মজা আরো কতখানি গড়ায় তাই দেখবার জন্য যেচে তার হাতে আত্মসমর্পণ করি। তপবনের বাগান। বাগানের ভিতর অপেক্ষা করছে একখানা মোটর গাড়ি। শ্যামল বলল, রত্না এইবার আমার বিদায় নেবার সময় হয়েছে। রত্না মাথা নামিয়ে স্তব্ধ হয়ে রইল কয়েক মুহূর্ত। তারপর মাথা তুলে ধীরে ধীরে বলল, আমাকে এখানে একলা ফেলে তুমি কোথায় যাবে শ্যামল? নিজের কর্তব্য পালন করতে। এখানে আমার কাছে গুপ্তধনের চেয়ে তুমিই বেশি মূল্যবান হয়ে উঠেছিলে, কিন্তু কর্তব্য আমায় ডাকছে, আর তাই এখন আমাকে বাঁধন ছিঁড়তেই হবে। কিন্তু আমার সম্বন্ধে কি তোমার কোনো কর্তব্যই নেই? শ্যামল অন্যদিকে মুখ ফিরিয়ে বললে, তোমার জন্য যা করবার তা তো আমি করেছি রত্না, আমার কি আরো কিছু করবার আছে? সে কথা তুমি জানো, আর জানেন আমার ভগবান। তুমি কি বলতে চাও রত্না? আমি জিজ্ঞাসা করতে চাই, কায়া যদি চলে যায়, ছায়াও কি তার সঙ্গে সঙ্গে যায় না? শ্যামল খানিকক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল মূর্তির মতো। তারপর আকাশে চোখ তুলে দেখল চাঁদ উঠেছে। তারপর আঘ্রাণ নিয়ে অনুভব করলে বাগানে গন্ধ ফুল ফুটেছে। তারপর কান পেতে শুনল কোথা থেকে পাখি ডাকছে, বউ কথা কও। মনে মনে সে ভাবল, কবিরা কল্পনায় মেতে যা বর্ণনা করেন তার সঙ্গে মানুষের বাস্তব জীবনও কি মিলে যায়? শ্যামল, রত্না, প্রভু, স্বামী, আমি এখন কি করব? শ্যামল কোনো উত্তর না দিয়ে 2 দিকে নিজের 2 হাত বিস্তৃত করল। রত্না ঝাঁপিয়ে পড়ে তার বুকের ভিতর নিজের মুখ লুকিয়ে ফেলল। শ্যামলের 2 বাহু বেষ্টনের মধ্যে ধীরে ধীরে নিজের সমস্ত অস্তিত্বকে যেন হারিয়ে ফেলল রত্না। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে আপনারা শুনলেন গোয়েন্দা বসন্তের একটি রহস্যে ভরা উপন্যাস গুপ্তধনের দুঃস্বপ্ন।
আজকে আমাদের সঙ্গে ছিলেন এখন গল্প থেকে অরিজিৎ, সাহিত্য সমাহার থেকে আকাশ, হরোস্কোপ অফিসিয়াল থেকে ইভান সরকার, লোককথা থেকে শুভদীপ, এছাড়াও সমীরণ, সৌরভ রয়, সৌরভ সাহা, বর্ণিশা, স্নেহাদ্রি, সুমন, দীপম এবং হরোস্কোপ অফিসিয়াল থেকে আমি রক্তিম। আজকের গল্পের আবহ ও নির্দেশনায় ছিল শুভজিৎ ও আকাশ। শব্দ সংযোজন প্রিয়াঙ্কা কুণ্ডু। গল্পের প্রচ্ছদ রৌমজিৎ হাজরা। ধন্যবাদ সকলকে। তাহলে আজকের মতন বিদায়। আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সবাই ভালোবাসায় থাকুন। শুভরাত্রি।